আছে, আমি দেখি ল্যাপটপে কি করি। আচ্ছা, সো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে শুরু করা যায় না? মিরাজ ভাই যেহেতু চলে আসছে। কি মিরাজ ভাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। এ কোথায়? কুমিল্লা কি বলে? ও আজিজ মজিজ মজুমদার। আজিজ দেখি আমি মজুমদার। আসছে না? না, দেখছি না তো এখনো। নাম পারতেছি মনে হয়। ABWV অ্যাডমিন, এটা কে? এটা সম্ভবত জান্নাতুল ফেরদৌস মোস্ট প্রবাবলি। হ্যাঁ জানলাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি হচ্ছে অফিসের কাজের জন্য এই জিমেইলটা খোলা হয়েছিল, তো পরে এটা দিয়েই হচ্ছে অফিসের জিমেইল রিলেটেড কাজগুলো কন্টিনিউ করি আর কি, সেজন্য আর এই করি না। শুরু করি তাহলে না? শিওর ভাই, আমরা শুরু করতে পারি। জি স্যার। তাহলে গতকালকে পর্যন্ত আমরা টেস্ট লেভেলের ইন্টিগ্রেশন টেস্ট পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আজকে আমরা সিস্টেম টেস্ট থেকে শুরু করব না? So, system test is nothing but the acceptance test like মানে টোটাল টেস্টিং হবে, বিশেষ করে ফোকাস থাকবে হচ্ছে টেস্ট অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মতো, কিন্তু এটা আমাদের এনভায়রনমেন্টে সিমস লাইক এরকম যে আপনি একটা মঞ্চ নাটক দিয়ে করতে চাচ্ছেন, মঞ্চস্থ করতে চাচ্ছেন, যখন রিয়েল শো হবে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। আর যখন আমরা মহড়া দিই অনেকবার, সেগুলো হচ্ছে সিস্টেম টেস্টিং। যেমন আমাদের আইএসটিকিউ এক্সামের ক্ষেত্রে সিস্টেম টেস্টিং হবে মক টেস্ট। এখন যেগুলো করতেছি সেগুলো হচ্ছে ইউনিট টেস্টিং করছি, দুইটা চ্যাপ্টার জোড়া দিয়ে আবার এটা হয়তো ইন্টিগ্রেশন টেস্ট করব। এরপরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সিস্টেম টেস্ট করব, দ্যাট বাই মক টেস্ট। বাট মক টেস্ট ইজ নট ফাইনাল টেস্ট। ফাইনাল টেস্ট হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্ট। তার মানে আইএসটিকিউ যখন আপনাকে অ্যাকসেপ্ট করবে যে না, অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন বা কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনি 26 প্লাস পেয়েছেন আর কি, হ্যাঁ 25 থেকে বেশি পেয়েছেন, মানে 26 গ্রেটার দেন ইকুয়াল টু 26 পেয়েছেন, তার মানে হচ্ছে ধরা যায় আপনি কোয়ালিফাইড। সো সিস্টেম টেস্ট হচ্ছে মহড়া দেওয়ার মতো মক টেস্ট। তো টেস্টিং ইজ the integrated software system to provide compliance with the specified requirements. তার মানে রিকোয়ারমেন্টস কে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে সিস্টেম টেস্টিং। এখন software quality is looked from the user's point of view. System tests refer to functional and non-functional testing requirements, যেগুলা functional and non-functional requirements। যদি কোনো ক্লায়েন্ট নন ফাংশনাল রিকোয়ারমেন্টস স্পেসিফাই করে দেয় তাহলে অবশ্যই সেগুলোও আমাদের মেনটেন করতে হবে। যেমন যদি বলে দেয় যে কোনো ট্রানজেকশন এত সেকেন্ডের মধ্যে হওয়া লাগবে, যেমন ইউরোপে একটা স্ট্যান্ডার্ড আছে, যত বড় টিলই হোক না কেন, একজন কাস্টমার যত বেশি কিছুই কিনুক না কেন, একটা সুপার শপের টিলে যেন 40 সেকেন্ডের বেশি না লাগে একজনকে সার্ভিস দিতে। 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। দিস ইজ স্ট্যান্ডার্ড, ইউকে স্ট্যান্ডার্ড বলে এটাকে। তো ওরকম আপনার যদি কোনো স্ট্যান্ডার্ড নন ফাংশনাল অ্যাট্রিবিউটস দেওয়া থাকে রিকোয়ারমেন্টস এর ভিতরে, অবশ্যই সেটাকে নিয়ে আসতে হবে এখানে। আর ফাংশনাল তো থাকে। হ্যাঁ বল। সিস্টেম টেস্টের সময় সব ফিচার হচ্ছে ফুললি ডেভেলপড আর কি, ডেভেলপমেন্ট একেবারে কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আর কিছু বাকি নাই কোড করতে, এখন শুধু টেস্ট করব আমরা। So test case may be derived from functional specification, use case, business process, risk assessment, এগুলো থেকে আমরা টেস্ট কেস তৈরি করব।
So তার মানে এগুলো হচ্ছে আমাদের টেস্ট বেসিস বা টেস্ট বেস। সিস্টেম টেস্টের স্কোপ কি? তার মানে অলরেডি ইন্টিগ্রেটেড, মানে স্কোপটা হচ্ছে আমাদের আর কোনো কম্পোনেন্টের সমস্ত কম্পোনেন্ট গুলো ইন্টিগ্রেশন করা কমপ্লিট হয়ে গেছে। তার মানে এখন আমার স্কোপ হচ্ছে টোটাল সিস্টেমটাকে ব্ল্যাক বক্সের মতো করে টেস্ট করা। ব্ল্যাক বক্সের মতো করে, হোয়াইট বক্সও করা যাবে। কমপ্লিট এন্ড কারেক্ট ইমপ্লিমেন্টেশন অফ দ্য রিকোয়ারমেন্টস, এইটা বুঝতে হবে। মূল টার্গেটই হচ্ছে আমাদের ইউজার্স পয়েন্ট অফ ভিউ থেকে, তার মানে হচ্ছে আমার রিকোয়ারমেন্টস এর কারেক্ট ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা। ডেভেলপমেন্ট ইন দ্য রিয়েল সিস্টেম এনভায়রনমেন্ট উইথ রিয়েল লাইফ ডেটা। তার মানে এখন আমরা এর আগে যে গার্বেজ ডাটাগুলো দিয়ে টেস্ট করেছিলাম, এখন আমরা মোটামুটি রিয়েল ডাটা দিয়েই টেস্ট করতে হবে। এবং সাধারণত প্রোগ্রামাররা যখন টেস্ট করে কখনোই দেখবেন যে স্পেলিং ঠিক করে না। কোনো কিছু লিখতে হলে একটু কিবোর্ডে কিছুক্ষণ দাপাদাপি করে ছেড়ে দেয়, যা হয় তাই হবে, তাই না? সো আপনাকে কিন্তু এখন রিয়েলি ডেটা দিতে হবে। ধরেন আপনি একটা কোনো একটা ফিল্ডের ভ্যালু দিতে যাচ্ছেন, রিয়েল নাম দেন। মানুষের নাম হলেও রিয়েল দেন, কোনো সাবজেক্টের বা টাইটেলের নাম হলেও রিয়েল নাম দেন। কারণ হচ্ছে আপনি রিয়েল নাম দিলে যে জিনিসটা হবে, অ্যাটবেস্ট আপনাকে সব থেকে বেশি সংখ্যক ক্যারেক্টার দিয়ে টেস্ট করেন, যাতে করে আপনার রিপোর্টে যেন ঠিক মতো ফিট করে। পরে দেখা যাবে যে আপনি অল্প সংখ্যক ক্যারেক্টার দিয়ে টেস্ট করেছেন ঠিকই, কিন্তু রিয়েল লাইফে গিয়ে কাস্টমার যখন টেস্ট করতে যাবে দেখবেন যে রিপোর্টের বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। সো দেখবেন যে অ্যাকোমোডেশন করতে অসুবিধা হচ্ছে। টেস্ট এনভায়রনমেন্ট শুড ম্যাচ উইথ ট্রু এনভায়রনমেন্ট। সর্বোচ্চ চেষ্টা করা উচিত আপনার সিস্টেম টেস্টের টেস্ট এনভায়রনমেন্ট কাস্টমারের মতো করে যেন তৈরি করা হয়, কনফিগারেশন এমন যেন না হয় যে কম্পিউটার কি বলে কাস্টমারের যে কনফিগারেশন, হার্ডওয়্যার, নেটওয়ার্ক, ডেটা স্পেসিফিকেশন যা আছে তাদের যতটুকু, তার থেকে আপনার এখানে বেটার। তার মানে হচ্ছে কি, আপনি তো বুঝতে পারবেন না যে লেটেন্সি গুলা কেমন, আপনি তো টের পাবেন না, কারণ আপনার প্রসেসর খুব হাই। কাস্টমার দেখবে যে ডিলে হচ্ছে, কিন্তু আপনি দেখবেন তো এভরিথিং ওকে। সো এই জন্য সবসময় কাস্টমারের মতো করে, কাস্টমারের এনভায়রনমেন্টে, ইভেন কাস্টমারের হার্ডওয়্যার স্পেসিফিকেশন, নেটওয়ার্ক স্পেসিফিকেশন, অপারেটিং সিস্টেম স্পেসিফিকেশন, ডাটাবেস স্পেসিফিকেশন, সবকিছু যেন, ব্যান্ডউইথ স্পেসিফিকেশন, এই সমস্ত কিছু যেন একদম এক্স্যাক্টলি ওরকম হয়, তাহলে ফ্রুটফুল হয় সিস্টেম টেস্টিংটা। আদারওয়াইজ সিস্টেম টেস্টিং না করে অনেকে রিলিজ দিয়ে দেয়, কাস্টমার টেস্ট করে নেয়, কারণ ওরাই তো বিজনেস প্রসেস গুলো আমার থেকে ভালো জানে, তো আমি খামাখা টেস্ট করতে যাবো কেন না? অ্যাকচুয়ালি ওদের কাছে দেওয়ার আগে আমাদের টেস্ট করতেই হবে, এই জন্য যাতে ওদের কাছ থেকে যেন ওদের কাছ থেকে যদি ডিফেক্ট পায় সেটাকে ফেইলিওর বলবে। সো আপনি কেন ফেইলিওরের দায়িত্ব নেবেন? সো আমাদের এখানে টেস্ট করতে হবে। নো টেস্ট ড্রাইভারস স্টাফস আর নিডেড বিকজ এভরিথিং ইজ ডান। আমরা টেস্ট ড্রাইভার এন্ড স্টাফ চেয়েছিলাম বিকজ রিয়েল যে অবজেক্ট গুলো তৈরি হয় নাই তখন। All external interfaces are tested under true condition. All external, সবকিছু এখন এক্সটার্নাল, ইন্টারনালি আর কোনো কিছু টাচ করার সুযোগ নাই। ইভেন ইন্টারনাল কোনো কি বলে ইন্টারফেস গুলো আমার টেস্ট করার সুযোগ নাই, এখন এক্সটার্নাল ইন্টারফেস, যেমন মডিউল টু মডিউল ইন্টিগ্রেশন আমার টেস্ট করার দরকার নাই। এখন দেখবো আমি হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন, তারপরে দেখবো হচ্ছে আপনার নেটওয়ার্কের সাথে ক্লায়েন্ট টু সার্ভার ইন্টারফেসিং গুলা, এপিআই ইন্টারফেসিং গুলা এখানে লাগবে। ক্লোজ রিপ্রেজেন্টেশন অফ দ্য লেটার ট্রু এনভায়রনমেন্ট, নো টেস্ট ইজ রিয়েল লাইফ এনভায়রনমেন্ট। তার মানে আপনি কখনোই রিয়েল লাইফ এনভায়রনমেন্টে সিস্টেম টেস্ট করতে যাবেন না, রিয়েল লাইফ এনভায়রনমেন্টে কখনোই সিস্টেম টেস্ট করতে যাবেন না। তার মানে আপনি এই সিস্টেম টেস্টটা আপনাদের এনভায়রনমেন্টেই করতে হবে, কাস্টমার এনভায়রনমেন্টে নেওয়া যাবে না সিস্টেম টেস্টিং। কেন করা যাবে না? যদি কোনো ডিফেক্ট থাকে আর তাতে যদি কোনো কাস্টমারের এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেই দায়িত্ব কে নেবে? তখন আপনাকে বলবে আপনি কি
অন্যের গাল কেটে নাপিতগিরি শিখতে আসছেন? এই শব্দটা কেমন লাগবে তখন শুনতে বলেন তো? অন্যের গাল কেটে নাপিতগিরি শিখতে এসেছেন? আচ্ছা, এই শব্দটা কখনো শুনিনি। এই কথাটা আমি শুনেছিলাম আমার প্রথম। আমি আজকে প্রথম শুনলাম স্যার লাইভে। আমি এটা শুনেছিলাম হচ্ছে প্রবর্তন আছে না আসাদ গেটে, প্রবর্তনার মালিক আমাকে বলেছিল এই কথা। জি স্যার। আচ্ছা, যে আপনি অন্যের গাল কেটে নাপিতগিরি শিখতে এসেছেন। আমার কাছে খুব ভালো লাগছিল কথাটা, যদিও ফেইলিওর ব্যাপারটা হচ্ছে, কারণ হচ্ছে যে এটা একটা লার্নিং ছিল আমার জন্য। তো indeed defects could damage the real life environment, ড্যামেজ করে দিতে পারে। ফর এক্সাম্পল আপনার একটা এক্সাম্পলে দিই আমি, মনে করেন যে আপনি ওআরএম ইউজ করেছেন। ওআরএম হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, যেটা মানে আপনার সোর্স কোড থেকে ডাটাবেসে নিজে ক্রিয়েট করে অ্যাকর্ডিং টু এন্টিটি স্পেসিফিকেশন। হ্যাঁ, টেবিল ক্রিয়েশন থেকে শুরু করে রিলেশনশিপ সব তৈরি করে অটোমেটিক। সো এইটা তৈরি করার সময় আপনার হয়তো স্ক্রিপ্টে ছিল যে আপনার যে নামের ডাটাবেসটা দিচ্ছেন সেই নামের ডাটাবেস সে যদি পায় ড্রপ করে দিয়ে নতুন করবে। এখন মনে করেন ওই নামের ডাটাবেস দিয়ে ক্লায়েন্টের একটা এক্সিস্টিং ডাটাবেস আছে, কি করবেন এখন? একদম ডিজাস্টার, মায়ের একটাও নিচে পড়বে না আর। মানে তখন প্রজেক্ট কোথায় যাবে জানেন? কাস্টমারের যদি ঠিক মতো ব্যাকআপ না নেওয়া থাকে আর আপনার এটা ইনস্টল করার সাথে সাথে যদি গায়েব করে দেন আপনি ডাটাবেস, সো খুবই রিস্কি একটা ব্যাপার, এটা করাই যাবে না। Software under development is constantly changing, so most tests will not be reproducible. কারণ বেশিরভাগের ক্ষেত্রে দেখবেন যে আপনি যে সিস্টেম টেস্টের যে ডিজাইন আগে করে রাখছিলেন না, সেটা থেকে কিছুটা রিভাইজ করা লাগবে, কারণ এই লাইফ টাইমের ভিতরে অনেক চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পরে দেখবেন যে ওই ঠিক মতো রিপ্রোডিউস করছে না আপনার ওই আগের টেস্ট কেসগুলা। ইভেন আপনার টেস্ট কেসগুলা যখন রান করবেন তখন অনেকগুলাই দেখবেন যে অবসলিউট হয়ে গেছে, এখন আর অ্যাপ্লিকেবল হচ্ছে না। সো অনেক কিছু রিপ্রোডিউস করবে না তখন, এই জন্য আপনাকে রিভাইজ করা লাগবে। প্রশ্ন করতে পারেন যে তাহলে আগে করলাম কেন? আগে করলেন এই জন্য যে আগে একবার করা থাকলে অ্যাটলিস্ট সবকিছু রেডি, আপনি রিভাইজ করতে কম সময় লাগবে, কিন্তু নতুন করে করতে গেলে অনেক বেশি সময় লাগতো। আর সেই সময় আপনি ফ্রি ছিলেন, কারণ তখন কেবল সিস্টেম ডিজাইন হচ্ছিল, এই জন্য আপনি ওই সময় ব্যাপক সময় পেয়েছিলেন, তখন করে রাখছেন। তো ফাংশনাল রিকোয়ারমেন্টস যা ছিল অ্যাট্রিবিউট সেগুলো সব টেস্ট করতে হবে। আমি আর ডিটেল এইগুলা বলতে চাচ্ছি না, কারণ এগুলো আপনারা জানেন। স্যার তাইলে এই যে মাঝখানে রিকোয়ারমেন্ট চেঞ্জ হইলো বা ইমপ্রুভমেন্ট আসছে, তো এই ক্ষেত্রে টেস্ট অ্যানালিস্ট আবার হচ্ছে টেস্ট কেসগুলা এই যে লেটেস্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আবার করবে না, মডিফাই করে রাখবে না? স্বাভাবিক, এটা করতে হবে। তারপরও দেখবেন যে একদম শেষে গিয়ে কিছু কাজ পেন্ডিং হয়ে থাকে। ওই দেখবেন যে ওই ব্যাকলগ কিছু থেকে যায় না আমাদের অনেক কাজের, তো ওগুলা একটু থাকবেই, এটাই স্বাভাবিক। কারণ আমরা যত চেষ্টা করি 100% এফিশিয়েন্ট ওয়ে তো প্ল্যানও করা যায় না, 100% এফিশিয়েন্ট ওয়েতে আমাকে অনেক কিছু করা সম্ভব না। হ্যাঁ, এরও থাকে কিছু না কিছু। রাইট। ফাংশনাল রিকোয়ারমেন্টস আসলে কোন দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখব, সেটা হচ্ছে বিজনেস প্রসেস বেসড টেস্টিং। সো বিজনেস একটা সিনারিও আপনি নিয়ে টেস্ট করতে পারেন, যেমন ইজ বিজনেস প্রসেস সার্ভিস অ্যাজ বেসিস ফর ডিরাইভিং টেস্ট কেস। কেমন? আপনি একটা বিজনেস প্রসেস ফ্লো করলেন যে আমি সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়ালস এর পারচেস অর্ডার দিলাম, সাপ্লায়ার আমাকে কিছু অংশ ডেলিভারি করলো, আমি ইনভেন্টরিতে রিসিভ করলাম, তার থেকে কিছু অংশ চলে গেল প্রোডাকশনে, প্রোডাকশন থেকে প্রোডাকশন হচ্ছে, কিছু র মেটেরিয়ালস ফিনিশ গুডস আকারে ইনভেন্টরিতে ঢুকেছে, ইন বিটুইন কাস্ট সাপ্লায়ার আপনাকে বিল সাবমিট করছে অ্যাকাউন্টসে, অ্যাকাউন্টস বিল পে করেছে। এই অবস্থাটা
টেস্ট যদি করতে চাই আমি কতগুলো জায়গায় টেস্ট করতে হবে না, একসাথে এগুলো চিন্তা করেন যে আমি এখন দেখবো যে সাপ্লায়ারের লেজারের অবস্থা কি, ইনভেন্টরিতে আইটেমের লেজারে কি অবস্থা, আমার ফিনিশ গুডস এর লেজারে কি অবস্থা, আমার ওয়ার্ক ইন প্রোগ্রেসে কি অবস্থা, অ্যাকাউন্টসে সাপ্লায়ারের লেজারে কি অবস্থা, হ্যাঁ ব্যালেন্স শিটের কি অবস্থা, টোটাল এই জিনিসগুলা একটা টেস্ট করে নেন, তাহলে একটা বিজনেস প্রসেস টেস্ট করা হবে। ইভেন আপনি চিন্তা করলেন যে একটা সেলস করতে চান টোটাল একটা কাস্টমারকে, তো কাস্টমার অর্ডার দেওয়া শুরু করে ডেলিভারি দেওয়া পর্যন্ত, তার বিল আসা পর্যন্ত টোটাল সিনারিওতে টেস্ট করেন। কাস্টমার আসলে অ্যাকচুয়ালি এরকম ভাবেই টেস্ট করবে আপনার। কাস্টমার কখনোই টেস্টারদের মতো করে টেস্ট করবে না, কাস্টমার টেস্ট করবে ওদের বিজনেস প্রসেস অনুসারে, ওরা এগুলাই চেক করে দেখবে। সো ওখানে আপনাকে আগে করতে হবে ইউজ কেস বেসড টেস্ট, প্রত্যেকটা ইউজ কেস ধরে ধরে টেস্ট করা, দেখেন প্রত্যেকটা ইউজ কেস কাজ করে কিনা। তারপর রিকোয়ারমেন্টস বেসড টেস্ট, মানে হচ্ছে যে আপনি যে রিকোয়ারমেন্টস এর লিস্ট করেছিলেন সেইগুলো অ্যাটলিস্ট ধরে ধরে টেস্ট করে কমপ্লিট করেন যে না 100% রিকোয়ারমেন্টস ফুলফিল করেছে। নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটসও টেস্ট করতে হবে আমাদেরকে, যত ধরনের কোয়ালিটি অ্যাট্রিবিউটস আছে সেগুলা। যেমন কমপ্লায়েন্স উইথ নন ফাংশনাল রিকোয়ারমেন্টস ডিফিকাল্ট টু অ্যাচিভ, কোনটা? যেমন ডেফিনেশন কি বলছে, দেয়ার ডেফিনেশন ইজ ভেরি ভেগ, কারণ আমরা কোয়ালিটি ডেফিনেশন দেওয়াটাই আসলে ভেগ। তো সেই ক্ষেত্রে নন ফাংশনাল ভেগটা আরো বেশি, কারণ আমরা যখন বলি ইউজিবিলিটি টেস্টিং, কি করলে আপনি ইউজিবিলিটি বলবেন যে পারফেক্ট হয়েছে? সো ইউজিবিলিটি দেখে আমরা আবার কতগুলো ভাগ করতে পারি, কেমন ইজি টু অপারেট। সো ইজি টু অপারেট কিভাবে টেস্ট করবো? আপনি বলবেন যে ইজি টু অপারেট, আরে আমি যে পারি, আরে আপনি তো পারেন, তো কি হয়েছে, আরেকজন তো পাচ্ছে না। তো আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি এক্সপার্ট বলে আপনি পারেন। এখন যারা ইউনিক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে পারে তারা যদি বলে যে আরে ইউনিক্স ইউজ করা খুব সহজ, উইন্ডোজের লোকজন পারবে, এত কমান্ড তো মুখস্থ না তার। সো ইজি টু অপারেট এটাও আরেকটা ভেগ টার্ম। ওয়েল স্ট্রাকচারড ইউজার ইন্টারফেস, হাউ টু ডিফাইন, যে আপনি বলছেন কি বল ওয়েল স্ট্রাকচারড ইন্টারফেস, কি করলে ওয়েল স্ট্রাকচারড ইন্টারফেস হবে সেটা আগে ডিফাইন করেন। যেমন আমরা বলি টিচিং ইভ্যালুয়েশন, আচ্ছা একটা স্টুডেন্ট কি এই অ্যাবিলিটি রাখে একজন টিচারকে তার টিচিং ইভ্যালুয়েট করতে পারে? আমরা কারণ জানি আমরা ইভ্যালুয়েট কে করতে পারে, যার থেকে বেশি নলেজ আছে, তাই না? সে আসলে ইভ্যালুয়েট করতে পারে। স্টুডেন্টরা কিভাবে ইভ্যালুয়েট করবে একজন টিচারকে? সো আমরা কি করি, আমরা কিছু ক্রাইটেরিয়া সেট করে দিই, তার কাছ থেকে আসলে ইভ্যালুয়েট করে না, সে কিছু ডেটা দেয়, সে বলে যে এই টিচার টাইমলি ক্লাসে আসতো, লেট করতো না, সো সে টাইম মেনটেনেন্সের জন্য সে বলবে এক্সেলেন্ট। সে বলতো যে কোর্স কন্টেন্ট যা আছে সেটা কাভার করছে কতটুকু, সে বলবে যে না পুরোপুরি যদি কাভার করে এক্সেলেন্ট, তাই না? তার মানে কি সে আসলে ইভ্যালুয়েট করছে না, সে আসলে তার কাছ থেকে আমি সার্ভে করছি। সার্ভে করা আর ইভ্যালুয়েট করা এক জিনিস না। সো আমি যদি টিচিং কে ইভ্যালুয়েট করতে চাই, আই নিড টু হ্যাভ সাম সার্ভে ডেটা। তাহলে আমি যদি বলি ওয়েল স্ট্রাকচারড ইন্টারফেস, হোয়াট ইজ দ্যাট সার্ভে? আপনি কোন কোন পয়েন্টে কোয়েশ্চেন করলে এর অ্যান্সার যদি পান, তাহলে আপনি সেটাকে বলবেন যে আমি এই ডাটাগুলা দিয়ে আমি বলতে পারি যে এটা ওয়েল স্ট্রাকচারড অর নট। সো এই ভেগ ডাটাগুলাকে আপনাকে কোয়ান্টিফাই করা শিখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যদি কোয়ালিটিকে আপনাকে এমফাসাইজ করতে হয়, কোয়ালিটিকে যদি চেক করতে হয়, অ্যাসিওর করতে হয়, তাহলে আপনাকে কোয়ান্টিফাই করা শিখতে হবে। তো যখন আপনি কোয়ান্টিফাই করতে পারবেন, এবং সেই কোয়ান্টিফাই করার স্কেল গুলা অবশ্যই অ্যাপ্রুভ করে নিতে হবে। কারণ কাস্টমারকে আপনি বলবেন ইজি টু অপারেট বলতে কি বুঝো তুমি? আমি এটা বুঝছি, ইজি টু অপারেট মানে হচ্ছে একজন 8 ক্লাস স্টুডেন্ট যেন পড়ে বুঝতে পারে ল্যাঙ্গুয়েজটা, একজন ঢুকলে যেন আমাকে হাত ধরে ধরে নিয়ে যেতে পারে, কতগুলো পয়েন্টে আপনি নিয়ে আসতে হবে। তাহলে কি আমি তাহলে প্রত্যেকটা টেক্সট বক্সে কার্সার রাখার সাথে সাথে যেন টুল টিপ দেয়, যেন আমাকে কোনো একটা সেলস করার সময় যেন এই আইটেম ইনপুট না দেওয়া থাকলে যেন আমাকে সাজেশন দেয় যে তুমি তো আগে আইটেম দিয়ে আসো, তোমার তো ডাটাবেজ আইটেম নাই, না তুমি তো এখানে কিছু করতে গেলে তো ক্র্যাশ করবে।
সো আমাকে এরকম কতগুলা কোয়ান্টিফায়েবল ডাটা নিতে হবে, তখনই আপনার ডাটাগুলোকে ভেগ থেকে অ্যাকচুয়াল ফিলিং এর মধ্যে নিয়ে আসা যাবে। কোনটা? ইউজিবিলিটি কোয়ালিটি অ্যাট্রিবিউটস। They are not stated explicitly. কাস্টমার বলতেও পারে না যে কেমন করে আমি চাচ্ছি, মানে বিষয়টা হচ্ছে কোয়ালিটি। দেখবেন যে যারা ম্যারিড তারা আমার মতো বুঝতে পারবেন, সাধারণত বউরা, মানে বউরা বলতে আসলে কমন বলছি আমি, একটা কমন একটা কমপ্লেন করে। কি কমপ্লেন? তুমি আমার মতো ভালোবাসো না তো। আচ্ছা, কি দিয়ে বোঝানো যাবে? তখন আমরা অনেক কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, আমি যদি হার্টটা খুলে দেখাতে পারতাম, অথবা আমি বলি যে আমি রক্ত দিয়ে তোমার নাম লিখতে পারি, কত কিছু না। সো আমরা অনেকগুলা ক্রাইটেরিয়া বের করার চেষ্টা করি। সো অলওয়েজ, কিন্তু যদি বলে যে মানে তুমি আসলে চাচ্ছ কেমন, তখন বলবে যে আমি কি মুখে বলবো নাকি? না, মুখে বলে আমি চাই না, তোমাকে বুঝে নিতে হবে। কাস্টমারের পয়েন্ট অফ ভিউটা ওরকম। কাস্টমার বলবে কোয়ালিটি হচ্ছে না তো, তা আমি যদি বলি যে কি করলে কোয়ালিটি, না আমি তো, তারপরেও সে চাবে। এমন জিনিস চাই যেটা সে নিজেও স্পেসিফাই করতে পারে না, তারপরেও চাবে, নাহলে পছন্দ করবে না। সো ভেরি টাফ এই জায়গাগুলা। সো এই জায়গাগুলোতে অনেক রিসার্চের ব্যাপার আছে। কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ইন্টারেস্ট, কাস্টমার কালচার, এই জন্য নাম দিয়েছে এখন ইউএক্স। আগে ছিল ইউআই, এখন হয়ে গেছে ইউএক্স। মানে কি? ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন। তার মানে ইউজার কে নিয়ে আপনি এক্সপেরিয়েন্স হয়েছেন অনেক। ও কেমন? আপনি একটা স্ক্রিন ডিজাইন করেছেন, হতে পারে বাংলাদেশের মানুষের জন্য সুন্দর দেখতে, কারণ এদের কালার কম্বিনেশন আর আফ্রিকানদের কালার কম্বিনেশন একরকম হবে না। আফ্রিকানরা হয়তো কালোর ভিতরে লাল পছন্দ করবে, তাই না? সো আপনি যদি এখন এই বাংলাদেশের মতো করে ডিজাইন করে দেন, আফ্রিকানরা চয়েস করবে না। আফ্রিকানদের মতো যদি করে দেন, তাহলে বাংলাদেশের মতো হবে না। তাহলে আপনার ইউজার এক্সপিরিয়েন্স হয়েছে ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল লোকেশন থেকে আপনি মানুষের টেস্ট, হ্যাঁ, তাদের যে রুচিবোধ, সেগুলাও আমাদের ইনকর্পোরেট করতে হবে, বুঝতে হবে। তখন আমরা ডাইনামিক ডিসিশন নিতে পারি। ওকে, ঠিক আছে, আমি থিম বানাই দিলাম, হ্যাঁ, একটা আফ্রিকান থিম, বাংলাদেশি থিম, ইউরোপিয়ান থিম, জাপানি থিম, হ্যাঁ, বিভিন্ন ধরনের থিম বানাই দিয়ে আমরা বলতে পারি নাও চুজ ইউর সেলফ। সো এভাবে আস্তে আস্তে আমি কোয়ালিটিটাকে ওই পর্যায়ে নিতে পারি কাস্টমারের মনের মতো করে। কাস্টমার যখন বলবে ওফ, আমি যা চেয়েছিলাম না ঠিক সেরকম হয়েছে, এক্সেলেন্ট, দ্যাট উইল বি দ্য কোয়ালিটি। টেস্টিং inspiring documents, বলছে is document of programs is live with the actual system, is it concise, complete and easy to understand? একটা ডকুমেন্ট কিভাবে আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে এটা কি দিয়ে মাপবেন বলেন? মাপার স্কেল আছে, জানেন? মাপার একটা ইন্ডেক্স আছে, সেটার নাম হচ্ছে ফগ ইন্ডেক্স। কোন একটা ডকুমেন্টে ফগ ইন্ডেক্স যদি 10 হয়, বেসিক্যালি এটা 1 to 10 স্কেলে মাপা হয়। 10 মানে হচ্ছে খুব সহজ বোঝা। কত সহজ? 8 স্ট্যান্ডার্ড একটা স্টুডেন্টও যেন পড়ে বুঝতে পারে। সব দেখবেন কম্পিউটার সায়েন্সের যত বই আছে সবগুলার ভাষা শব্দ চয়ন করা হয়েছে ফগ ইন্ডেক্স 10 দিয়ে। আর যারা ইংলিশ লিটারেচার পড়ে তারা পড়ে শেক্সপিয়ার, যারা বাংলা লিটারেচার পড়ে তারা পড়বে দেখুন বঙ্কিমচন্দ্র। মানে লিটারেচার মানে আমার মনে হয় কঠিন করার নাম হচ্ছে লিটারেচার। মানে আপনি যত কঠিন ভাষাগুলো জানবেন আপনার লিটারেচার জ্ঞান অনেক বেশি। আমার কাছে এটা খুবই অস্বস্তিকর লাগে। কেন? এটা লিটারেচার মানে তো কঠিন শব্দ না। লিটারেচার মানে হওয়া উচিত সহজ ভাবে যেন সবাই বুঝতে পারে, তার ভিতরে একটা ইয়ে থাকবে, একটা কি বলে ওটাকে, আবেদন থাকবে। কিন্তু আমাদের লিটারেচার হয়ে গেছে ফগ ইন্ডেক্স 1, মানে হচ্ছে আমি সেদিন ওই যে বঙ্কিমচন্দ্র বই কিনেছিলাম, বই কিনে খুব চেষ্টা করছি পড়ার জন্য। পড়তে গিয়ে মোটামুটি দাঁত কয়েকটা নড়ে গেছে আমার। পরে আমি বলছি না, এই বয়সে দাঁত নড়ালে আর নতুন করে দাঁত উঠবে না আমার, অথবা এটা বাদ। তারপর কিছুদিন আগে শেক্সপিয়ারের নাম কি ছিল,
রোমিও জুলিয়েট, তার যে শব্দগুলো মানে আমি ডিকশনারি খুঁজেও পাচ্ছি না এরকম শব্দ আছে। সো বিষয়টা হচ্ছে কি, আপনি আন্ডারস্ট্যান্ডেবল ডকুমেন্ট হতে হবে আপনার। স্যার জিনিসটা কি হচ্ছে, ইউজার ফ্রেন্ডলি না হলে তো মানুষ সেদিকে যাবে না। এখন যেমন বইমেলাতে গেলে ওই হুমায়ুন আহমেদের বইয়ের প্রতি মানুষের যে একটা ঝোঁক থাকে, আর ওরকম একটা বই দেখা যায় 70% 75% ডিসকাউন্ট দিয়েও বিক্রি হয় না। স্বাভাবিক, এটা একটা কারণ, কারণ ইউজার ফ্রেন্ডলি না হলে তো মানুষ ওখান দিকে যাবে না। এই জন্য বলছি যে আপনার সফটওয়্যার যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, আর আপনি যদি বলেন যে দিস ইজ ফ্যান্টাস্টিক সফটওয়্যার, ইউজ করবে না লোকজন, তো আপনি কার জন্য বানাচ্ছেন? নিজের বানায় নিজেই ইউজ করেন। এবার আপনাকে ইউজার ফ্রেন্ডলি করতেই হবে। তো ইউজার ফ্রেন্ডলি করার জন্য মানে ইউজিবিলিটি করার জন্য আপনাকে অনেকগুলা আবার সাব পয়েন্ট আছে, যেমন ইজি টু অপারেট, ওয়েল স্ট্রাকচারড ইন্টারফেস, তারপরে আন্ডারস্ট্যান্ডেবল, হ্যাঁ, নেভিগেবল, অনেক কিছু আছে। অ্যাট্রাকটিভ হতে হবে। আপনি যদি অ্যাট্রাকটিভ না করেন, ব্যবহার করবে না কেউ। তারপর টেস্ট মেইনটেনেবিলিটি বলছে হ্যাভ অল প্রোগ্রামার্স কম্পাইল উইথ দ্য রেসপেক্টিভ কোডিং স্ট্যান্ডার্ড। এটাও আমাকে চেক করতে হবে। এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল টেস্টিং। যদি আপনি আসলেই যদি মানে হার্টলি আপনি যদি নিজেকে টেস্টার মনে করেন, তাহলে আপনাকে অবশ্যই এদিকে নজর দেওয়া উচিত। আপনি বলতে পারেন যে ওরা তো ডেভেলপারদের লিডাররাই দেখে এগুলা, না, তাদের দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি টোটালি আলাদা। Is the system designed in a structure or modular fashion? আপনি যদি বলেন যে এই যে অবজেক্ট ওরিয়েন্টেড টেকনোলজির যে মানে থাম রুলস যেগুলো আছে সেগুলা কি মেনটেন করেছে? আপনার কতগুলো থাম রুলস চিনে রাখবেন, আপনাকে কোড করা লাগবে না। কিন্তু আপনি যদি জানেন ওই যে ইয়ের মতো কি বলে এই ইয়েতে মুভিটার নাম কি, আরে থ্রি ইডিয়টস আল ইজ ওয়েল বলে চিৎকার করতে মনে আছে? মানে পাহারা দিচ্ছে যারা নাইট গার্ড গ্রামে, জোরে চিৎকার আল ইজ ওয়েল বলে চিৎকার করতো। মানে কি, ঘুমিয়ে অভ্যাস হয়ে গেছে, ঘুমিয়ে চিৎকার করতো আর চোর আসতো না এলাকায়। তো তার মানে হচ্ছে আপনার বিষয়টা কোনটা থেকে যেন বললাম, বলে গেছি। আপনি যদি থাম রুলসটা জানেন যে স্ট্যান্ডার্ড কি, সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি কথা বলতে পারেন, আপনি দরকার না আপনার কোড করা, কিন্তু আপনি থিওরি জানেন। থিওরিটা বললেও তো ডেভেলপাররা বুঝে নেবে যে না, উনি তো জানে, উনি হয়তো জাভা জানে না, কিন্তু উনি হয়তো সি শার্প অন্য ল্যাঙ্গুয়েজ হয়তো জানে, না হলে এগুলো বলতে পারতো না। কি সেই থাম রুলস? দুইটা থাম রুল আপনার মুখস্থ রাখবেন। একটা হচ্ছে লুজলি কাপল, আর এটা হচ্ছে হাই কোহেসিভ। এই দুটা যদি কথা বলতে পারেন, তাহলে ওই ডেভেলপাররা বুঝবে যে না, ফাঁকি দেওয়াটা কঠিন। লুজলি কাপল মানে কি? কে বলতে পারবে? স্যার লুজলি কাপল হচ্ছে যে ফর এক্সাম্পল এখানে 2টা বা 3টা ক্লাস আছে, একটার সাথে আরেকটা ডিপেন্ডেন্সি কমাতে হবে। হ্যাঁ, ডিপেন্ডেন্সি কমাতে জিরোতে নিতে হবে। কারণ হচ্ছে লুজলি কাপল বলতে বোঝায় যে আপনি যেন নিজের কাজ নিজে করতে পারেন। রাইট। হ্যাঁ, আপনি যেন অন্য কারোর উপর ডিপেন্ডেন্সি না থাকে, মানে আপনার নিজের কাজ যেন অন্য কেউ করে না দেয়। মানে আপনি যে কারণে তৈরি হয়েছেন সেই কাজটা যেন আপনি নিজেই করতে পারেন, আপনার যেন অন্য কেউ করে দিতে না হয়। যেমন আমি ছিলাম আগে টাইটলি কাপলড উইথ মাই ওয়াইফ, কারণ হচ্ছে যে আমি রান্না করতে পারতাম না। আমি সাধারণত ছোটবেলা থেকে আমার কাপড় চোপড় ধোয়ার ব্যাপারেও কোনো সুযোগও দেয় নাই, যার জন্য অভ্যাস নাই। তো একটা ন্যাক থাকে না, ওই কাজগুলোর ন্যাক নাই। তো যার ফলে প্যাটার্নটা ওরকম ছিল। আমার ওয়াইফ যখন এই রোজার ছুটিতে বাড়িতে যেত, আমি একলা থাকতাম, তখন আমাকে ফ্রিজে যা খাবার দাবার রান্না করে রাখতো, আমি কোনোদিন গরম করেও খাইনি, মানে সাবায় গরম করে ফেলতাম। মানে গরম করার যে একটা আলসামু সেটাও ছিল আমার, গরম করে আবার খেতে হবে কেন? তো খাবার শেষ হয়ে গেলে কি করতাম, একবার রোজার মাসে খাবার শেষ হয়ে গেছে, বাসায় এসে দেখি খাবার নাই। তো দোকান থেকে চানাচুর বিস্কুট আর
কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসে সেহরি করছি, কিন্তু রান্না পারি নাই। তার মানে কি আমি টাইটলি কাপলড উইথ মাই ওয়াইফ। কাপড় চোপড় যা ধুয়ে রেখেছে মোটামুটি যখন শেষ হয়ে যায় এরপর কেনা শুরু করতাম। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে এক্সট্রিম টাইটলি কাপলড বলা হয়। বাট আমি আমার নিজের কাজ যদি নিজে না পারি তাহলে সেটাকে বলা হয় লুজলি কাপলড হয় নাই। সো আমাদের কোনো কোড যদি টাইটলি কাপলড হয় তাহলে এ ডিজাস্টার হবে কিন্তু। কারণ যখন দেখবেন যে কোনো একটা জায়গায় সমস্যা হয়েছে, লেজে গোবরে হয়ে যাবে সব। সো এটা একটা থাম রুলস আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে টেস্টিং করতে যান ডকুমেন্টস গুলা যখন সোর্স কোড, তখন আপনার আগে এইদিকে তাকাবেন যে আপনি দেখবেন যে ক্লাসগুলাতে কি পরিমাণ অন্য অবজেক্ট ইউজ করেছে। যদি অন্য অবজেক্ট হার্ড কোড ইউজ করে থাকে তাহলে তো একেবারে জিরো, মানে মার্ক দেওয়া যাবে না এটাতে, এটা তো ফেল। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করেন যে আপনার কাজ হচ্ছে কাপড় ধোয়া, যেমন আমার টাইটলি কাপড় ছিলাম, কাপড় ধোয়া, আমি ওখানে মেথডের ভিতরে আমার ওয়াইফের একটা অবজেক্ট ডিক্লেয়ার করে অথবা কাজের মেয়ের অবজেক্ট ডিক্লেয়ার করে ইউজ করছি তার মেথডটাকে। কি পরিমাণ টাইটলি কাপড়, এখন ওই কাজের মেয়ে না থাকলে আমি আর কাপড় ধুতে পারি না। তাহলে কি করতে হবে, তাহলে কাজের মেয়ের অবজেক্টটা মেথডের প্যারামিটারে পাস করা যেতে হবে যাতে করে ওর উপর ডিপেন্ডেন্ট যেন না হয়। তাহলে আমি যে কোনো সময় কাজের মেয়ের অবজেক্ট না পাঠিয়ে ওয়াশিং মেশিনের অবজেক্ট পাঠিয়ে দিলেও যেন কাজ হয়। বুঝতে পারলেন? তার মানে কি প্লাগেবল হতে হবে, যেন আমি একটু খুলে অন্য কিছু লাগাতে পারি। আর আপনি যদি ভিতরে হার্ড কোড লিখে ফেলেন তাহলে টোটালি 100% টাইটলি কাপলড হয়ে যাবে। সো এটা একটা থাম রুলস। আরেকটা হচ্ছে হাই কোহেসিভ হওয়া লাগবে। কোহেসিভ মানে কি, আঠালো, মানে যে কোনো সিচুয়েশনে যে কারোর সাথে দিলে আপনি খুব সুন্দর বন্ধু সুলভ আচরণ করে কাজ করতে পারেন, গন্ডগোল হয় না। আপনি মোটামুটি ওই চৌকস বলে লোক, যে কোনো জায়গায় সেট করলে বেশ ফিট, তো এই লোকটা যে কোনো পরিবেশে, দিস কল হাই কোহেসিভ। আর যারা হাই কোহেসিভ না তার দেখবেন গন্ডগোল লাগায়, না ওর সাথে আমার যায় না, আমি পারবো না। সো হাই কোহেসিভ হতে হবে আপনার কোড। আপনাকে দেখতে হবে যে সরাই দিলে অন্য কাউকে দিয়ে হয় কিনা, আপনি এটা আবার আরেক জায়গায় ব্যবহার করতে পারেন কিনা। তার মানে কত রকমের প্যারামিটারাইজড, কত রকমের কি বলে ওপেননেস আছে আপনার টু ইউটিলাইজ ইন ডিফারেন্ট পার্সপেক্টিভ, এগুলা চিন্তা করতে হবে। তো এই দুটা পয়েন্ট কিন্তু মাথায় রাখেন টেস্টার হিসাবে। আচ্ছা, স্যার এখানে একটা কথা আছে, আপনি বললেন যে লুজলি কাপল আর টাইটলি কাপল, কিন্তু যখন আপনি ইনহেরিটেন্স ইউজ করতেছেন ওইটাকে কি বলতেছেন আপনি, লুজলি কাপল নাকি টাইটলি কাপল? আসলে যখন আমরা ইনহেরিটেন্স ইউজ করি ওই অবজেক্টটা আলাদা করে আর চিন্তা করার সুযোগ নাই, কারণ হচ্ছে প্যারেন্ট আর চাইল্ড মিলে একটা অবজেক্ট হয়ে যায়। সেটা হয়, এটা তো করা হয় কাজের সুবিধার জন্য, যে আমি যাতে হ্যাঁ, করে বারবার একই ক্লাস না লিখতে হয় আমার, বা একই মেথড ইউজ না করালে বা না অ্যাকচুয়ালি লিখতে হয় বারবার। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ধরেন কিছু অ্যাট্রিবিউট প্যারেন্ট আছে কমন অ্যাট্রিবিউট, কিছু মেথড আছে উপরে তুলে রাখছে, আসল কথা এটা একটা ডিজাইন প্যাটার্ন। কিন্তু বিষয়টা হচ্ছে এটাকে আমি টাইটলি কাপল ধরবো না, কারণ হচ্ছে যে আমি ওই প্যারেন্ট আলাদা করতে চাচ্ছি না, প্যারেন্ট একটাই, প্যারেন্ট তো একটাই আমার। সো এটা তো টাইটলি কাপলড হইতেই হবে। এখন আপনি কি বলেন যে আপনার বাপ যদি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন, কেমন হবে ব্যাপারটা? তো হবে না। ক্যারেক্টারই থাকে না। সো আপনার প্যারেন্ট আর চাইল্ড রিলেশনশিপ হচ্ছে, আপনি যখন চাইল্ডের অবজেক্ট ডিক্লেয়ার করবেন অ্যাকচুয়ালি ওর ভিতর দিয়ে প্যারেন্টের অবজেক্টও ডিক্লেয়ার হয়। তার মানে এটা তো টাইটলি কাপলড হওয়াই লাগবে। কিন্তু আমি বলতে চাচ্ছি আজকে আপনি ওয়াশিং মেশিন চেঞ্জ করতে চান, কিন্তু আপনি এমন ভাবে ডিজাইন করে রাখছেন যে চেঞ্জ করা যায় না। তার মানে কি আপনি টাইটলি কাপলড হয়ে বসে আছেন, আপনি প্লাগ ইন করতে পারেন না আপনার সিস্টেমে। কোনো এই যদি কোনো মানে মনে করেন যে আপনার একটা ওয়াশিং মেশিন ভেঙে গেছে, তো আপনার কাপড় ধোয়া বন্ধ, আর কিছু করেন না আপনার। সো সিস্টেম টেস্ট সম্পর্কে কোনো কোশ্চেন আছে? সিস্টেম টেস্টে কি হোয়াইট বক্স টেস্ট করা যায়?
জি স্যার। যেমন স্যার এই যে কাজগুলো ব্ল্যাক বক্সে করা হয়েছে এগুলো হোয়াইট বক্সে করবে আর কি। এটা তো শুধু এটা ব্ল্যাক বক্স না শুধুমাত্র, এটা হোয়াইট বক্স হবে। আপনি তো অলরেডি শেষ করে আসছেন ওগুলা, এখন আপনি লাস্ট অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর আগে আছেন, এখন আপনি হোয়াইট বক্স করলে কেমনে হবে? আপনি তো ইন্টিগ্রেটেড হয়ে পুরো সিস্টেম হয়ে গেছে, এখন আপনি কিভাবে হোয়াইট বক্স করবেন? হোয়াইট বক্স অ্যাপ্লিকেবল হচ্ছে কম্পোনেন্ট ইন্টিগ্রেশন এই ক্ষেত্রে। আচ্ছা, এই ধরনের একটা কোশ্চেন আসবে। হ্যাঁ, তো হোয়াইট বক্স করা যায় একটা জায়গায়, সিস্টেম টেস্টিং এ একটা জায়গায় হোয়াইট বক্স করা যায়, সেটা হচ্ছে বিজনেস প্রসেস ফ্লোটাকে অনেকে হোয়াইট বক্স চিন্তা করে। ও আচ্ছা, তার মানে কিসের মধ্যে কি কাজ হচ্ছে, কোনটা আমি বললাম না যে একটা এসওপি, যেটা এসওপি অ্যাকচুয়ালি ফ্লো চার্ট কিরকম, আমি যদি বলি বিজনেস প্রসেস ফ্লো চার্ট বানান তো, তাহলে আপনি বিজনেস প্রসেস ফ্লো চার্ট যেটা বানাবেন সেটা হচ্ছে বিজনেস প্রসেসের জন্য হোয়াইট বক্স। এই ধরনের একটা কোয়েশ্চেন আসতে পারে যে আপনার এরকম সিনারিওতে এটা কি হোয়াইট বক্স টেক্সট বলবেন নাকি ব্ল্যাক বক্স বলবেন। যদি এরকম সিনারিও দেয় যে বিজনেস প্রসেসের ভিতর দিয়ে যাওয়াটা, তার মানে বিজনেস প্রসেসকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পাচ্ছেন, ফিল করতে পাচ্ছেন, ইউ ক্যান গো থ্রু দ্য বিজনেস প্রসেস, তখন হবে হোয়াইট বক্স। আদারওয়াইজ আপনি ইনপুট আউটপুট দিচ্ছেন, দ্যাট ইজ ব্ল্যাক বক্স। তার মানে যাদের বিজনেস ডোমেন নলেজ আছে তারা হোয়াইট বক্সে যেতে পারে, বিজনেস প্রসেস ফ্লোর উপর দিয়ে হাঁটতে পারে। আর যারা বুঝে না কিছু, যার ডাটা এন্ট্রি অপারেটর, তারা মনে করে যে আমি যা ইনপুট দিচ্ছি আউটপুট দিচ্ছি, হচ্ছে না কেন, আমি তো জানি না আসলে কেন হচ্ছে না। নাও আমাদের লাস্ট হলেও লাস্ট না, বেসিক্যালি টেস্ট লেভেলের লাস্ট, এটা অ্যাকসেপ্টেন্স টেস্টিং। So acceptance testing is a formal test performed in order to verify compliance with the system with user requirements. অনেকটা এর মতোই কথা হলো না, সিস্টেম টেস্টিং এর মতো। তারপর সিস্টেম টেস্টিং আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং এই জায়গায় প্রায় একই রকম। But the goal is to establish the confidence in the system so it can be accepted by the customer. তার মানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কাস্টমার যেন অ্যাকসেপ্ট করে, যেটা সিস্টেম টেস্টিং এর মধ্যে ছিল না। তাহলে আমাদের এখানে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমার যা রিকোয়ারমেন্ট ছিল সেই টোটাল রিকোয়ারমেন্টস কমপ্লায়েন্স হয়েছে কিনা সেটাকে এনশিওর করা, এবং গিভিং দ্য কনফিডেন্স টু দ্য ইউজার যে না, তোমার বিজনেস প্রসেস ফ্লো এক্স্যাক্টলি তুমি যা চেয়েছো সেরকমই হয়েছে, নট মোর অর নট লেস, যাতে করে কাস্টমার অ্যাকসেপ্ট করে। আমার রিকোয়ারমেন্টস কিন্তু 90% অথবা 110% দিলে হবে না, আমাকে দিতে হবে 100%। It is often the first test where customer is involved. সাধারণত আমরা কাস্টমার ফর্মালি অ্যাকসেপ্ট করার জন্য টেস্টিং করে, কাস্টমার প্রথম আসতেছে। যদিও অ্যাজাইলে বলা হয় যে প্রতি স্প্রিন্টে কাস্টমার অ্যাকসেপ্টেন্স টেস্ট করে, তাই না? সো এই জন্য বলছে যে it is advisable to involve the customer already during software development, that is prototyping or agile, যাই বলেন সেটা হচ্ছে আপনি আগে থেকে প্রথম থেকে কাস্টমারকে ইনভলভ রাখাটা হচ্ছে অ্যাডভাইজেবল। আদারওয়াইজ যদি না করেন তাহলে কাস্টমার প্রথম আসলো আপনার সিস্টেম দেখার জন্য অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর সময়, এর আগে আসে নাই। এর আগে আসছে রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য, আর এখন বুঝে নেওয়ার জন্য। সো কাস্টমার ইনভলভ মে ভ্যারি ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ প্রোগ্রাম। তাহলে কাস্টমার যারা অ্যাকসেপ্ট করবে তারা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সফটওয়্যার জন্য এক ধরনের, আর একটা হচ্ছে কটস এর জন্য। কটস মানে কি? কমার্শিয়াল অফ দ্য সেলফ। হ্যাঁ, আপনি কি করে জানলেন? স্যার ওই যে নিচে লেখা আছে ছোট করে। হ্যাঁ, অনেকেই পড়ে না এটা, যার জন্য দেখবেন যে হাত দিয়ে মরে। চোখের একটা ব্যাপার আছে, আপনার চোখ কতটা কাভার করতে পারে। এই চোখের কাভারটা কিন্তু যারা কম করতে পারে তারা জাদুগ্রস্ত হয় বেশি।
দেখবেন যে জাদুকররা কিছুই করে না, এমন জায়গা দিয়ে কাজ করে যেটা দৃষ্টিতে নাই মানুষের দৃষ্টি আরেক জায়গায় আছে। মনে করেন আপনার দৃষ্টি আছে হলো ওই উপরে কর্ডস, নিচে যে কর্ডস আছে চোখে পড়বে না। ইন্ডিভিজুয়াল সফটওয়্যার কাকে বলে আর কর্ডস কাকে বলে, কে বলবে দেখি? স্যার বলবো? দাঁড়ান, আপনি না, প্রদীপ না, আমি জিজ্ঞাসা করব হচ্ছে সৌদি আরবের সৌদ উমরা করতে গেছে, সৌদ উমরান আছেন নাকি? সৌদ উমরান নাই, থাকলে চ্যাটিং এ লেখেন যদি কোনো কণ্ঠে সমস্যা হয়। শফিকুল ইসলাম, আচ্ছা, কথা বলতে পারছেন না মানে কি সমস্যা? স্পিকারে, এই মাউথ স্পিচে মাইক্রোফোন ইস্যু। ওকে, এরপর তাহলে কে বলবে? শশী ইসলাম, হ্যাঁ শফিকুল ইসলাম বলেন। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল সফটওয়্যার কর্ডস বলতে কি বোঝেন আপনি? চিন্তা করে বলার দরকার নাই, আপনি যতটুকু জানেন ততটুকু বলে ফেলেন, আর বলেন যে জানি না। ওকে, না সরি কিছু নাই, না জানা মানে সরি না। সরি হচ্ছে মানুষ কখন হবে? যখন ভুল করলে। আমি জানি না একটা, এটার মধ্যে কোনো লজ্জাও নাই, সরিও নাই, আমি না জানতে চাওয়াটা হচ্ছে লজ্জার। শারমিন মঞ্জুর আছেন নাকি? বলে ফেলেন, মাইক অন করেছেন। আচ্ছা, শারমিন মঞ্জুরের কণ্ঠে সমস্যা মনে হয়। তিথি আছেন? ও আই এম নট অ্যাভেলেবল মানে কি? না অ্যাভেলেবল, অডিবল কি লেখছে? ও আচ্ছা, অডিবল। হ্যাঁ শুনতে পাচ্ছি না, আমরা শুনতে পাচ্ছি না। তিথি আছেন নাকি? তিথি নাই। তারপরে জাকারিয়া শাহেদ। আসসালামু আলাইকুম স্যার। না স্যার, আমি এই দুইটা টার্মের সাথে ফ্যামিলিয়ার না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ এবারে ওপেন, কেউ ফ্যামিলিয়ার কিনা? স্যার বলবো? হ্যাঁ স্যার, এই কোয়ার্টস সফটওয়্যার হচ্ছে সিলেক্টেড বাই গ্রুপ অফ কাস্টমার। তার মানে হচ্ছে একটা উদাহরণ দিয়ে যদি বলি, মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল এইগুলো হচ্ছে যখন 100% কারেক্ট ইয়া হয় তখন মানে গ্রুপ অফ কাস্টমার আমরা যারা আছি ওইগুলো টেস্ট করি আর কি। আর যদি বলি পাঠাও, উবার, এইগুলো ধরা যাক যখন ইসে প্লে স্টোরে রাখা হয় আমরা ডাউনলোড করে কিন্তু ইউজ করি আর কি, গ্রুপ অফ কাস্টমারই ইউজ করি, এটা কোয়ার্টস বলা যায় মনে হচ্ছে আর কি। আর ইন্ডিভিজুয়াল সফটওয়্যার হচ্ছে আমরা ধরা যাক একটা কাস্টমার আমাদের কাছে একটা সফটওয়্যার চাইলো, আমরা ওইটা বানাই দিলাম, ধরা যাক 100%। ওকে, সো বিষয়টা হচ্ছে যে আমরা যখন ইন্ডিভিজুয়াল কারোর জন্য সফটওয়্যার বানাচ্ছি সেটাকে আমরা ইন্ডিভিজুয়াল সফটওয়্যার বলি। আর কর্ডস মানে হচ্ছে আমি কারোর জন্য স্পেসিফিক কারোর জন্য বানাচ্ছি না, আমি বানাচ্ছি যে কিনবে তার জন্য, আমি জানি না কি কিনবে। যেমন বিল গেটস কি কোনো মানুষের কোনো সিলেক্টেড মানুষের জন্য বানাইছে? বানায় নাই। কম্পিউটার সায়েন্স যারা পড়ছে তাদের জন্য বানাইছে? বানায় নাই। যারাই ডকুমেন্ট আগে যারা টাইপ রাইটার ইউজ করতো তাদের জন্য বানাইছে না? তার মানে একটা গ্রুপ অফ পিপলের জন্য বানানো হয়েছে। তাহলে এখন আপনি বলেন যে অ্যাকসেপ্টেন্স করবে কে? যদি ইন্ডিভিজুয়াল সফটওয়্যার হয় তাহলে আমরা এতক্ষণ যা বলছিলাম, কাস্টমার তো রেডি আপনার না, কারণ তারা অর্ডার দিয়েছে, আপনি তাদের জন্য বানিয়েছেন, তারা তো মানে এই অ্যাকসেপ্ট করে নেওয়াটা হচ্ছে তাদের একদম দায়িত্ব, ফরজ। তারা না করলে আর কে করবে? ফরজে আইন। কিন্তু যদি কর্ডস বানান আপনি, কে করবে অ্যাকসেপ্টেন্স টেস্টিং? এই জন্য বলছে যে কাস্টমার ইনভলভমেন্ট হচ্ছে এই দুই ক্যাটাগরির জন্য আলাদা।
আচ্ছা So, এটা কি হ্যাঁ সরি রাশিদ খান, এটা কি হলো কস্টটা কি মানে জেনেরিক কাস্টমার ইউজের জন্য এটা হ্যাঁ জেনেরিক মানে বললাম তো এমএস ওয়ার্ড। আপনি কাকে এখন বিল গেটস কি আপনাকে কোনোদিন ডাকছিল যে অ্যাকসেপ্টেন্স টেস্ট করার জন্য? তাকে নাই তো। তাহলে কি করে হলো অ্যাকসেপ্টেন্স টেস্টিং? অ্যাকসেপ্টেন্স টেস্টিং ছাড়া রিলিজ, সিস্টেম টেস্টিং করেই আমরা সেটা দেখব। আচ্ছা রাশিদ খান, একটা ছোট্ট ইস্যু, সেটা হচ্ছে হলো যখন গেমস ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে এটা কি কর্স বলবো নাকি ইন্ডিভিজুয়াল সফটওয়্যার বলবো? কারণ গেমস তো আসলে কারণ এটা আপনি গেম কি কারণ বানাচ্ছেন না তো, স্পেসিফিক কারোর জন্য অর্ডার দিছে বলে বানাচ্ছেন না, বানান নাই। যদি এমন হয়ে থাকে যে না আপনাকে কন্ট্যাক্ট করছে একটা কোম্পানি, সেই কোম্পানির দায়িত্ব হচ্ছে বুঝে নেওয়া, তাহলে ইন্ডিভিজুয়াল হবে। সে একদম মার্কেটে রিলিজ করবে সবার জন্য, করুক, বাট আপনার কাছে তো ইন্ডিভিজুয়াল, কারণ এর কাস্টমারই একজন। রাইট রাইট আমি কোম্পানির জন্য বানাইছেন। জি আপনি জি মোবাইল ধরুন পাঠাও, আপনি যে এক্সাম্পলটা দিলেন এখানে আমি একটু কন্ট্রাডিক্টর করব। সেটা যে পাঠাও যারা সফটওয়্যার বানাইছে আর ক্লায়েন্ট হচ্ছে পাঠাও। সো যারা বানাই দিছে তারা, তাদের কাছে পাঠাও হচ্ছে কাস্টমার। তাহলে পাঠাও যাদের কাছ থেকে বানিয়ে নিয়েছে, তার মানে পাঠাওয়ের এই সফটওয়্যারটা ইন্ডিভিজুয়াল সফটওয়্যার। হ্যাঁ, কারণ এখানে অ্যাকসেপ্টেন্স কে করেছে বুঝতে হবে। এটা কি একদম ডেডিকেটেড লোক, ওই কাস্টমারের কোম্পানি ডেডিকেটেড লোক করেছে? যদি হয় তাহলে ইন্ডিভিজুয়াল সফটওয়্যার। আর যদি আপনি ডেডিকেটেড লোক না পান, আপনাকে অ্যারেঞ্জ করে বেড়াতে হয়, মানে ডেভেলপার কোম্পানি অ্যারেঞ্জ করে বেড়াতে হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স করো রে বাবা, আমার একটু পয়সা টয়সা দিয়ে আপনি খুঁজে বেড়াচ্ছেন যে আপনি কাস্টমারকে। তো আসলে কেমন হবে তাহলে? তাহলে ইন্ডিভিজুয়াল সফটওয়্যারটা আমরা জানি যে কারা করবে। কর্স হচ্ছে দুই ধরনের টেস্টার পাবেন, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বেটা। বেটা আমরা খুব ভালো করে জানি, কারণ যখন আমরা শুনি বেটা ভার্সন, অ্যাকচুয়ালি বেটা ভার্সন মানে মনে করি ফ্রি ভার্সন, তাই না? অ্যাকচুয়ালি না, বেটা ভার্সন মানে হচ্ছে কর্স সফটওয়্যারই শুধু বেটা ভার্সন হয়, এবং সেই বেটা ভার্সন হচ্ছে ফ্রিলি ইউজ করতে দেয় না, আপনাকে টেস্ট করানোর জন্য ইউজ করতে দেয়। তার মানে ইউ আর দ্য রিয়েল ইউজার, আপনি ফ্রি পাচ্ছেন, আপনি ইউজ করছেন। বাট এই টেস্টিংটা এমন না যে আপনি বিজনেস প্রসেস ফ্লো ধরে ধরে আপনি করছেন, করে রিপোর্ট করবেন, করে আপনি মেল করবেন যে আমি এতগুলো ডিফেক্ট পেয়েছি, এরকম না। তার মানে যখনই আপনি বলবেন বেটা টেস্টিং, তার মানে বুঝতে হবে যে নর্মাল ইউজাররাই ব্যবহার করবে, কিন্তু সে হচ্ছে আপনার জন্য ডেডিকেটেড টেস্টার না, কিন্তু তার ব্যবহারের মধ্যে দিয়ে আপনাকে টেস্টিং এর রেকর্ড নিতে হবে। তার মানে হচ্ছে টেস্ট মানে ডিফেক্ট ক্যাপচারিং অটোমেশন থাকা লাগবে ওর ভিতরে, এবং ক্যাপচার করে নিয়ে রাখবে হচ্ছে আপনার কোনো একটা সিস্টেম ফাইলের ভিতরে, তার ভিতরে, এবং যখন আপনি অনলাইনে আসবেন তখন যেন সার্ভারে সেন্ড করে। এইটা হচ্ছে মূল টার্গেট বেটা ভার্সনের। স্যার আমাদের ভ্যাকসিনের মতো কোভিড-19 ভ্যাকসিন প্রথমে বেটা ছাড়ছিল না? জি স্যার। পুরোপুরি না, কারণ বেটা ছাড়লে তো সারা দুনিয়ায় ছেড়ে দিতে হবে। ভ্যাকসিন তো সবার জন্য ছাড়ে নাই। না স্যার, এটা একটা ছোট এক্সাম্পল, যেমন আমরা ইন্ডিয়া থেকে প্রথমে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন নিলাম, তারপর বাংলাদেশে বেটা বলা যাবে না, আমি বলতে এটাকে আলফা বলা যায় না স্যার? আলফা বলা যায়, এটা আলফা বলা যায়। আলফা কেন? আলফা হচ্ছে বেটার আলফার মধ্যে পার্থক্য। আলফা হচ্ছে আমি সিলেক্টেড কিছু কাস্টমার, মানে যারা হচ্ছে রিয়েল কাস্টমার হবে বাট কিনে নেয়, আমার কাছে সফটওয়্যার কিনবে না তারা, বাট তারা বিজনেস ডোমেন নলেজ আছে যাদের। যেমন আমি ধরলাম একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার বানাইছি, অ্যাকাউন্টিং সফটওয়্যারের এক্সপার্ট কারা? মানে যারা বুঝবে কর্পোরেট অ্যাকাউন্টস মেনটেন করে যে আপনি, তারপরে আইসিএম এর একজনকে নিলাম এক্সপার্ট, আইসিএবি যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেখে তাদের নিলাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের একজন নিলাম, ইউনিভার্সিটির একজন অ্যাকাউন্টিং প্রফেসর নিলাম, নিয়ে মোটামুটি একটা সিলেক্টিভ বোর্ড বানালাম। বসে আমি বললাম যে আপনারা সন্ধ্যার পরে এসে পার আওয়ার আমি এত করে টাকা দেবো, আপনি টেস্ট করে যাবেন। সো দিস ইজ আলফা টেস্টিং। আমি অন পেমেন্টে তাদেরকে এক্সপার্টাইজ নিয়ে টেস্ট করাচ্ছি, এবং তারা আমাকে রিপোর্ট করতে বাধ্য। আমারও ইঞ্জিন লাগবে না বেটার মতো, বাট তারা হচ্ছে আমাকে রিপোর্ট করবে, তার জন্য আমি পে করব। বাট তারা আমার কাস্টমার না, তারা হইতেও পারে কাস্টমার, নাও হইতে পারে। স্যার এখানে একটা জিনিস আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আলফা তো যতটুকু আমার মনে ছিল যে আলফা টেস্টিংটা হচ্ছে যে আমাদের নিজেদের ইন্ডিয়া হচ্ছে, আর বেটা টেস্টিং হচ্ছে আমার ক্লায়েন্ট ইন্ডিয়া হচ্ছে। যদি মোটা দাগে আমি পার্থক্যটা বলি, বলবো না আমরা ক্লায়েন্ট এখন বলছি না আমি, কারণ আপনি যে কিনবে না সে তো ক্লায়েন্ট হয় না।
ক্লায়েন্টই না, মানে সেটা হচ্ছে আমি বিজনেস এক্সপার্টদেরকে নিয়ে আমি দিয়েছি। সেটা যেমন মনে করেন যে আপনি একজন ইউনিভার্সিটির প্রফেসরকে নিয়ে আপনি টেস্ট করালেন, তো সে কি আপনার ক্লায়েন্ট নাকি? বাট হতেও তো পারে। হতে পারে, আমি জানি না, যতক্ষণ না হচ্ছে সারা পৃথিবীর মানুষই তো আপনার ক্লায়েন্ট। আপনি বলবেন আপনার ক্লায়েন্ট লিস্টে রাখবেন? আপনি যখন ক্লায়েন্ট লিস্ট করবেন তার মানে স্যার এটা তো আমরা ক্লায়েন্ট না বলে আমরা ইউজার বলতে পারি আর কি। ইউজার বলতে পারেন, বাট এই ইউজারটা নাও হতে পারে, আপনার সফটওয়্যারটা ওই প্রফেসর ইউজ নাও করতে পারে ভবিষ্যতে। কিন্তু আপনি যখন ইন্ডিভিজুয়াল সফটওয়্যার বানাচ্ছেন তারা ইউজ করতে বাধ্য, কারণ তারা কিনতেছে আপনার কাছে, কারণ তারা হচ্ছে ডেলিভারি পাওয়ার আগে থেকে ক্লায়েন্ট। কিন্তু যখন এরকম ফিক্সড ক্লায়েন্ট না, তখন হচ্ছে আমরা বলি কস্ট, আমার ফিক্সড ক্লায়েন্ট নাই। ঠিক আছে, তাহলে আলফা হচ্ছে আমাদের কন্ট্রোলড এনভায়রনমেন্টে, আর বেটা হচ্ছে আমাদের কন্ট্রোল এনভায়রনমেন্টে না, আমাদের অটোমেটেড কন্ট্রোল এনভায়রনমেন্টে, বাট তাদের প্রেমিসেসে। আমি তাদেরকে পেও করছি না, কিছুই করছি না, বাট সে লায়াবলও না আমাকে ডিফেক্ট রিপোর্ট করতে, যার জন্য আমি অটোমেশন করতে হয় যাতে করে তাদের কাছে থেকে ডাটাটা যেন আমি পাই। সো অ্যান ইন্ডিয়ান ভ্যাকসিন কি বেটা না আলফা? ইন্ডিয়ান ভ্যাকসিন আসলে বেটাও না আলফাও না, এটা ইন্ডিভিজুয়ালি হবে। কারণ হচ্ছে আমি যদি ক্লায়েন্ট না হতাম তাহলে আমার এমনি দিত না, কারণ আমাকে আগে একটু ব্যবহার করতে দিয়েছে, কারণ আমি কিনবো এই জন্য। নেপালকে কি দিয়েছিল বেটা? এই ইন্ডিয়ান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এদেরকে দিছিল। ওদের সাথে টাকা দিচ্ছে যারা তাদের দিচ্ছে, যারা টাকা দিচ্ছে তাদের দিচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে ক্লায়েন্ট। স্যার আমরা তো আগেই টাকা দিয়ে দিছি তাদেরকে, তার মানে ক্লায়েন্ট, একদম ফিক্সড ক্লায়েন্ট। আমরা তাদেরকে টাকা দিছি, দেন তারা আমাদের প্রোডাক্ট দিচ্ছে, এবং আমরা তারা আগে ব্যবহার করতে দিচ্ছে। ডেডিকেটেড ক্লায়েন্ট, আমরা একদম অ্যাডভান্স করে দিয়েছি। জি, অ্যাডভান্স করে দেন, ওই টাকা দিয়ে তারা প্রোডাক্ট বানায় দেন আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কস্ট এন্ড ইন্ডিভিজুয়াল ক্লিয়ার না? স্যার একটা পপুলার ইন্ডিভিজুয়াল সফটওয়্যার একটা উদাহরণ কি হতে পারে? আপনারা যে সফটওয়্যারটা কোনো একটা স্পেসিফিক ক্লায়েন্টের জন্য বানাইছেন না, যেমন ব্যাংকিং সফটওয়্যার। ব্যাংকিং সফটওয়্যার যদি আপনার গ্লোবাল হয়, মানে কি যে কারোর জন্য, তাহলে আবার ইন্ডিভিজুয়াল না। যদি আপনি জেনারেলাইজ করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল হবে না। আর যদি স্পেশালাইজেশন করেন কোনো একটা, যেমন ধরেন আমেরিকায় একটা রেফ্রিজারেটর কোম্পানি আছে, সেই কোম্পানিটা কাস্টমাইজ রেফ্রিজারেটর বিক্রি করে। আপনি গিয়ে আপনি ওদের অফ দ্য শেলফে পাবেন না। আপনাকে যখন বলবেন যে আমার একটা ফ্রিজ দরকার, তারা অ্যানালিস্ট পাঠাবে আপনাকে, আপনার বাসায় অ্যানালিস্ট পাঠাবে, আপনার ইন্টারভিউ নেবে, আপনার টেস্ট কি, আপনার ওয়াইফের টেস্ট কি, বাচ্চাদের টেস্ট কি, কতজন মেম্বার, কতজন গেস্ট আসে, কিভাবে আসে, কি ধরনের খাবার পছন্দ করেন, এই অ্যানালাইসিস করে আপনার জন্য একটা রেফ্রিজারেটর বানাবে। সেই বানানোটার কালার কম্বিনেশন এভরিথিং হচ্ছে দুনিয়াতে একটাই হবে, সেটা আপনার জন্য। দ্যাট ইজ ইন্ডিভিজুয়াল সফটওয়্যার। আর যদি আপনি বলেন যে আপনি বানানোর উদ্দেশ্য হচ্ছে আপাতত এই কাস্টমারকে টার্গেট করে বানাচ্ছেন, কিন্তু আমি বিক্রি করবো সবার কাছে, দ্যাট উইল বি কস্ট, বাট নাও ইজ ইন্ডিভিজুয়াল। কারণ আপনি এখন যে কাস্টমারকে টাকা নিয়ে দিচ্ছেন সে তো ইন্ডিভিজুয়ালি টেস্ট করবে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকসেপ্টেন্স টেস্ট পাচ্ছেন ইন্ডিভিজুয়ালের মতো করে। বাট ভবিষ্যতে এটা কস্ট হবে, কিন্তু ভবিষ্যতে যখন আপনি সব ফিচার অ্যাড করবেন, এই কাস্টমার যদি নাও থাকে, অন্য আরো কাস্টমার হবে, তখন কাকে দিয়ে আপনি করাবেন? তখন আপনি কস্টের মতো চিন্তা করবেন। নাও অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর কতগুলা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া আছে, যেমন এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল অ্যাকসেপ্টেন্স। প্রথমটা হচ্ছে কন্ট্রাকচুয়াল অ্যাকসেপ্টেন্স। কি সফটওয়্যার কি আপনার কন্ট্রাকচুয়াল যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল করেছে? না হলে তো অ্যাকসেপ্টেড হবে না। উইথ ফর্মাল অ্যাকসেপ্টেন্স লিগ্যাল মাইলস্টোনস আর রিচড। যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে ফর্মালি যখন অ্যাকসেপ্ট হবে তখন লিগ্যাল মাইলস্টোন রিচ বলবো আমরা, তার মানে অ্যাকসেপ্টেড, সাইন হয়েছে। তার মানে কি হবে? ওয়ারেন্টি পিরিয়ড শুরু হলো, পেমেন্ট মাইলস্টোন, মেইনটেনেন্স এগ্রিমেন্ট, এগুলা শুরু হবে তখন। তার মানে অ্যাকসেপ্টেন্স খুব ইম্পর্টেন্ট ইস্যু না বিজনেসের জন্য। অ্যাকসেপ্টেন্স না হওয়া পর্যন্ত দেখবেন যে আপনি এইগুলা শুরু করতে পারছেন না। ওটা অনেকে দেখবেন গভর্নমেন্ট প্রজেক্ট গুলো এরকম হয়, অ্যাকসেপ্টই করে না, না
একসেপ্ট করার জন্য আবার অন্য ইললিগাল ভাবে আমাকে একসেপ্ট করাইতে হয়। স্যার কোর্সের সাথে আরেকটা টার্ম আছে মডস। মডস MOTS কোর্স। হ্যাঁ যে এটা সম্বন্ধে কি কোনো আইডিয়া আছে কিনা? আপনি একটু বলেন তো মডসের এটা কি বললেন? সির জায়গায় এম হবে শুধু। হ্যাঁ এম তে কি মডিফাইড অফ দা মডিফাইড অফ দিস। হ্যাঁ যেটা ওটা হতে পারে যে আমি একজন কাস্টমারের জন্য বানাইছিলাম, পরবর্তীতে আমি কস্ট করতে যাচ্ছি। জি 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 ওই টাইপের হতে পারে। যেমন আমি যখন ড্যাফোডিল ইউনিভার্সিটি সফটওয়্যার বানানো শেষ যখন, তখন সবুর খান বলতেছে তুমি অন্য ইউনিভার্সিটিতে বেচবো আমরা। জি জি পারচেজ করার পর সেটা মডিফাই করা আর কি। হ্যাঁ আর হ্যাঁ পারচেজ করার পর মডিফাই করা। জি এমন কিছু একটা। আমি একদম এক্স্যাক্টলি জানি না। আচ্ছা আচ্ছা স্যার আপনি কি ড্যাফোডিলের সফটওয়্যার ডিপার্টমেন্টের টিচার ছিলেন? হ্যাঁ। আপনি কি ড্যাফোডিলের? জি স্যার আমি সিএসসি ডিপার্টমেন্টের ছিলাম। তাই আমি ছিলাম হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির সফটওয়্যার সেকশনের হেড। ইউনিভার্সিটি সফটওয়্যারটা আমার বানানো, আর হলো ট্রেনিং ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম। স্যার আখতারুজ্জামান স্যারকে চিনতেন? আখতারুজ্জামান স্যারকে চিনবে না? আচ্ছা আখতার স্যার কত বছর চাকরি করছে? আমার 10 বছর স্যার। 10 বছর, আমি ছিলাম 13 বছর। আখতার স্যার আমার চলে গেছে। হ্যাঁ সবই জানি, রেগুলার আপডেট পাইতো আমি, কারণ হচ্ছে যে ড্যাফোডিলের ইটও চেনে আমাকে। জি স্যার আপনার কথা একদিন তো বলছিলাম, উনিও বলছে যে আপনি ওখানকার টিচার ছিলেন। স্যার ইউসুফ স্যারকে পাইছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ ইউসুফ স্যারের সাথে আমার রিলেশন হচ্ছে কত সেই 98 সাল থেকে। খুবই ভালো একজন মানুষ। উনি তো এখন ইন্ডিপেন্ডেন্ট সম্মত চলে গেছে। হ্যাঁ উনি আগে ভিসি ছিল কিছুদিন আগে। হ্যাঁ ড্যাফোডিল ভিসি। হ্যাঁ উনিও সমসাময়িক, আমিও ছেড়ে আসছি উনিও ছেড়ে আসছেন, একই কাছাকাছি সময়। রেজা খান কি আপনি ড্যাফোডিলে ছিলেন? আমি তো এমএসসি করছি ড্যাফোডিল থেকে। 8 মাস আগে ছিলাম ড্যাফোডিলে। ড্যাফোডিল ছেড়ে আসছি আমি গত বছর আগস্ট পর্যন্ত ছিলাম, সেপ্টেম্বরে চলে আসছি। ওকে তাহলে স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। এখানে সিস্টেম টেস্টে হচ্ছে আমরা কোর ফিচার গুলো টেস্ট করি, এটা গোল অ্যাকসেপ্টেন্স টেস্টিং এও এটা হচ্ছে কোর ফিচার গুলো। সেই ক্ষেত্রে আপনার সিস্টেম টেস্টিং এ আমরা আর কি এডিশনাল করি আর কি? কোর ফিচার টেস্টিং নন ফাংশনাল অনেক বেশি হয়, আর কোর তো মানে ফাংশনাল তো করতেই হবে, উপায় নাই। ফাংশনাল না করে আপনি রিলিজ দেবেন কি করে? বাট যতই আপনি ওখানে মহড়া দেন, আর রিয়েল এনভায়রনমেন্ট আর মহড়া দেওয়ার এনভায়রনমেন্ট টোটালি আলাদা। ফর এক্সাম্পল আমি আমার জীবনের একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবেন যে রিয়েল এনভায়রনমেন্ট কি আর মহড়া দেওয়ার এনভায়রনমেন্ট কি। আমি কোনোদিন এই কালচারাল কোনো বিষয়ের সাথে জড়িত ছিলাম না ছোটবেলা থেকে, কিন্তু এই ঢাকাতে গাজীপুরে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে, ওখানে আমার চাচা থাকতেন, তো ওখানে বেশ ভালো সময় কাটছে আমার ইন্টারমিডিয়েট পর থেকে। তো ওখানে কিছু ফ্রেন্ড যাদের তৈরি হলো আমার কাজিন থেকে শুরু করে, তো ওরা আবার বিভিন্ন নাটক টাটক এসব করে বেড়াতো আর কি, মঞ্চস্থ করতো নাটক। তো আমাকে ওরা বলছে তোমারও নাটক করা লাগবে। তা আমি বললাম আমি তো পারি না এগুলা, বললাম আমরা শিখাই নেব। তো প্রথম দিনের অভিজ্ঞতা, ডিসেম্বর মাস, কনকনে ঠান্ডা শীতের রাত, আমার বন্ধুদের সাথে যাদের সাথে আড্ডা দিতাম তারা যখন আমাকে রিহার্সেলের সময় সামনে দাঁড় করে দিছে, তো প্রথম দিন আমার পুরা শরীর ঘামে ভিজে গেল টেনশনে। মানে যে ফ্রেন্ডদের সাথে সারা দিন উঠা বসা, তাদের সামনে দাঁড়িয়ে কিছু বলতে হবে, আমি দরদর করে ঘেমে গেলাম। যাক কিছুদিন পর আস্তে আস্তে ইজি হয়ে গেলাম। ইজি হওয়ার পর দেখলাম যে না চলে, মানে পারবো এখন।
দিয়ে আমার ওই ছোট্ট একটা রোল দিয়েছিল, সেটা হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। গ্রামে একজন খুন হয়েছে মাতবরের বাড়ির সামনে, তো আমি ইনভেস্টিগেশনে গেছি। ইনভেস্টিগেশনে আমি ক্রস রেফারেন্স করতেছি আর কি। তো আমি বেশ কনভার্সেশন যখন হলাম, তারপরে আমি একদিন ওদের বললাম, আচ্ছা আমরা একটা কাজ করি তো, সেটা হচ্ছে আমার হাতে একটা ডায়েরি থাকে, লাঠি থাকে, কলম থাকে, আমি তো নোট নিই, তো ওয়াই নট আই রাইট মাই অল দ্য ডায়লগস ইন মাই ডায়েরি, যাতে করে আমি প্রম্পটের উপর ডিপেন্ডেন্ট না হই। তাহলে আমি যখন ওই ডায়েরি দেখে দেখে আমি বলবো, ডায়েরি দেখবো আর মডেলের সাথে কথা বলবো, যখন আবার নোট নেবো তখন পরের ডায়লগটা দেখে নেবো, সহজ হয় না ব্যাপারটা? সো এরকম একটা স্ট্র্যাটেজি সবাই বললো এক্সেলেন্ট, আরে দারুণ তো। পরে যখন ফাইনাল শো চেহারাটা ছিল অন্যরকম আসলে। ফোকাস লাইট পড়ছে আমার সামনে, হাজার হাজার লোক, হ্যালিপ্যাডের ওপরে প্রোগ্রাম, পুরা অর্ডিন্যান্স ফ্যাক্টরির সমস্ত লোকজন নাটক দেখতে আসছে। কাউকে দেখতে পাচ্ছি না আমি, কিন্তু টেনশন ওরকম না। কিন্তু তারপরেও আমি যখন পাতাটা উল্টালাম, ওখানে মার্ক করা আছে, উঠায় দেখি লেখা নাই, ডায়েরির পাতাতে লেখা নাই। আমি এপাশ ওপাশ করছি, লেখা নাই। আপনি বুঝতে পারছেন আমার তো জিনিস নাই বলে, মানে বিষয়টা হচ্ছে যে আপনি পাসপোর্ট ফেলে চলে এসেছেন এয়ারপোর্টে, কেমন লাগবে বলুন, প্লেন আর 1 ঘন্টা পরে। আমার তো শীত করে একেবারে একটা শীত চলে গেল মেরুদণ্ড দিয়ে, আমি সর্বনাশ করছে এবার। এখন তো একেবারে ফেইলিওর না, আমি কিচ্ছু দেখতেছি না, আমার চোখে কিছু দেখতে পাচ্ছি না আমি। পরে আমি মানে যেহেতু পুলিশ অফিসার, একটা ভাব নিয়ে হাঁটতে হচ্ছে, ডায়লগ দেরি করে বললেও সমস্যা নাই, বুঝবে না কেউ। তো আমি তো অবস্থা খারাপ হয়ে গেছে আমার তখন। পরেও যাই হোক প্রম্পট দেখে শুনে শুনে আমি পার করে আসছি, কেউ টের পায় নাই। পরে আমি গ্রিন রুমে এসে উল্টায় দেখি লেখা আছে, মানে আমার চোখ দেখে নাই, হ্যালুসিনেশন হয়েছিল আমার। সো আপনি যতই ফাংশনাল টেস্ট কি বলে সিস্টেম টেস্ট করেন না কেন, ইউজারের কাছে যখন যাবেন না, তখন হ্যালুসিনেশন হবে, দেখবেন অনেক কিছু ভুল হবে। সো সেই সময় আবার ওই টেস্টিং মাইন্ডসেটটা দরকার। সেই সময় আপনার ফ্রাস্ট্রেশন মাইন্ড যেন না হয় কখনো, মাথায় ঠিক রাখতে হবে এই জায়গাটা, খুবই ঠান্ডা। তখন আপনি আমি কিছু মজার মজার ক্যারেক্টারিস্টিক্স তৈরি করছি আমার ভিতরে। আমি এদের বলছিলাম যে হাউ টু কন্ট্রোল ইয়োর সেলফ, কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন আপনি যে কোনো সিচুয়েশনে। তার জন্য কিছু এক্সারসাইজ করতাম আমি। যেমন ধরেন, গন্ধ লাগলে আমরা কি থুতু ফেলি, তাই না? বাংলাদেশে মানুষ, এটা খুবই ন্যাক্করজনক একটা কাজ। আপনি ইউরোপে এই কাজটা করবেন, দেখবেন আপনাকে একেবারে নিম্ন শ্রেণীর লোক ভাববে, আনকালচার্ড একটা লোক ভাববে। আমার দাদা বলছিল ইংরেজ আমলে এক বাংলাদেশি একটা লোকের সাথে ইংরেজের খুব ভালো একটা খাতির হয়ে গেছিল, প্রতিদিন ওরা বেড়াইতো, বেশ ভালো, 1 বছর পর্যন্ত ভালো সময় কাটছে তাদের। পরবর্তীতে একদিন ওই বাঙালিটা থুতু ফেলেছিল, সেই দিন থেকেই সম্পর্ক ছিন্ন। তো আপনি যদি কখনো ইংল্যান্ডে যান আর আপনি যদি কখনো থুতু ফেলেন, আপনার সাথে তারা তাকাবেও না আপনার দিকে। তো আমরা কি করি, আমরা থুতু ফেলি। এখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন, গন্ধ লাগলেও থুতু ফেলবেন না, কারণ গন্ধ লাগলে থুতু ফেললে কি গন্ধ কমে না। নাম্বার 1, চিরতা খাইছেন কখনো? জি স্যার। কেমন লাগে? অনেক তিতা লাগে। মুখ বিকৃত না করে খেতে পারবেন? পসিবল না স্যার। জি স্যার, এটা স্যার আপনাদের হ্যাঁ, না ব্যাপারটা হচ্ছে আপনি কালকে থেকে পারবেন। কেন পারবেন? আপনি বলবেন এখন থেকে আমি আর মুখ বিকৃত করব না, কারণ মুখ বিকৃত করলেও তেতো লাগা বন্ধ হয় না। আমি যখন এটাকে বললাম নিজেকে, তখন আমি পারছি সাথে সাথে, এমন না যে প্র্যাকটিস করা লাগে। আমি বন্ধ করে খেলে তেতো লাগে না, বন্ধ না, কিচ্ছু করা লাগবে না। আপনি খাবেন, খাওয়ার স্টাইলটা কেমন হবে শোনেন, আমি আমার লাইফ থেকে বলতেছি এটা। আমার কাজিন, আমার চাচাতো ভাই, সে আমার থেকে 2 বছরের ছোট, তো আমার সাথে খুব ইন্টিমেট সে। তো একদিন আমাদের বাসায় আসছে, শীতকাল, তো আমি ফজরের নামাজ পড়ে 1 গ্লাস এরকম একেবারে
কালারফুল চিরতার গ্লাস নিয়ে ওর বিছানার পাশে বসে বসে ও আদর্শ অবস্থায় গল্প করছি, কথা বলছি, আর আমি একটু করে চুমুক দিচ্ছি, মনে কফি খাওয়ার মতো, একটু একটু করে অনেকক্ষণ ধরে। মানে আমি চিরতাটাকে জিভের মধ্যে লাগিয়ে অনুভব করি যে কি সুন্দর তেতো, অসাধারণ তেতো। হ্যাঁ, এটা ফিল করছি আমি। তো এরকম খেতে খেতে অর্ধেক গ্লাস হয়েছে, ও করছে কি আমার হাত থেকে নিয়ে নিস, নিয়েও এক চুমুক দিয়েছে। দেওয়ার সাথে সাথে এমন রেগে গেল আমার উপরে যে আপনি মানুষকে কনফিউজ করেন কেন। তারপর আমি কি করছি, ওরা আপনি এমন ভাবে খাচ্ছেন, আমি তো মনে করছি শরবত খাচ্ছেন আপনি কোনো, তো আমি তো তোকে বলি নাই খেতে। মানে দেখে বুঝবেও না যে আপনি চিরতা খাচ্ছেন না কি খাচ্ছেন। পারবেন কন্ট্রোল করতে, এই কন্ট্রোলটা শেখেন। এখন থেকে বলা শুরু করেন যে আপনি মুখ বিকৃত করবেন না। আপনার গোসল করার সময় দেখবেন যে আমরা শীতকালে এই একটুখানি স্যাঁত করে ওঠে, একটু মানে করব কি করব না এরকম দ্বিধাদ্বন্দ্ব করি, তাই না? আমি কি করে জানেন, শীতকালে সন্ধ্যা রাতের পানি বালতিতে থাকে, সেই সারা রাত ধরে ঠান্ডা হয়, সেই পানি ভোরবেলায় মাথায় ঢেলে দিই। এক্সেলেন্ট অনুভূতি। আপনারা যদি অনুভূতিটা পান, মনে হবে যে ব্লেড দিয়ে পুরো শরীরটা চিরে দিচ্ছে। এবং পরবর্তী যেটা হয়, সারা পৃথিবী আপনার জন্য গরম লাগবে, আপনি তো তার থেকে বেশি ঠান্ডা, যার ফলে আপনি নর্মাল পাতলা গেঞ্জি পরে ঘুরে বেড়াতে পারবেন। তো আমি একদিন এরকম ঢাকায় থাকতে, আমার বাসার সামনের দিকে রাস্তা আছে, তা আমি স্যান্ডো গেঞ্জি পরে শীতকালে সকাল 6টার সময় দাঁড়ায় আছি বেলকনিতে। তো আমি নিচতলায় ছিলাম, তো বেলকনি দাঁড়ায় আছি, তো লোক যাচ্ছে, তো যাওয়ার সময় একটা ভূত দেখার মতো চমকায় উঠছে যে এই লোকটা খালি গায়ে কেন। তো আমি নিজেকে এভাবে টর্চার করে করে নিজের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছি যে ব্রেন ইজ মাই প্রপার্টি। সো আমি যেন ব্রেনের দ্বারা পরিচালিত না হয়, ব্রেনকে আমি পরিচালিত করতে চাই। তখন দেখবেন যে অনেক কিছু সম্ভব আপনার দ্বারা। এনিওয়ে স্যার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। আমি যে আপনি হ্যালুসিনেশন নিয়ে একটা কথা বলছেন, এবং আমার বাসার পাশে একটা ঘটনা ঘটছে, এবং যেহেতু আমি নিজেও টেস্টিং প্রফেশনাল মানুষ, আমাকে ঘটনাটা খুবই মানে আকৃষ্ট করছে। আমি একটু ব্যাখ্যা যদি আপনি চিন্তা করেন তাহলে জিনিসটা সবার জন্য সুবিধা হতো। আমার পাশে একটা পাগল, আমাদের বাড়ির পাশে একটা পাগল আসছিল সপ্তাহখানেক আগে। এই পাগলটা সবাই দেখতেছে সে বালু খাইতেছে, বালু, সিম্পল বালু, মোটা বালু, এবং ড্রেনের নোংরা পানি খাইতেছে। সবাই আবার দেখতেছে যে পাগলটা গায়ে ঠিক মতো কাপড়ও নাই, উপরে শার্টটা আছে, নিচের দিকে নাই। এলাকার মহিলা মানুষজন একটু মানে মহিলাদের তো একটু ইয়েতে বেশি থাকে, সিম্প্যাথি থাকে, যে বলে তোমরা কিছু খাও, তোমার তো খাওয়ার কিছু নাই, রাস্তার ড্রেনের পানি খাইতেছো, বালু খাইতেছো। সে কারো খাবার নিচ্ছে না। তারপরে 3-4টা মানুষ তার কাছে গেছে, আরো ঘেসে গেছে কাছে, তারপর সবাইকে সে বালু তুলে খাইতে দিতেছে। বালু যারা যারা অনেকে খায় নাই, যারা যারা খাইছে, যে খাইছে, ওর মধ্যে আমার সরাসরি ক্লাসমেট একটা আছে, সে খাইছে। সে বলছে যে বালুটা যখন মুখে দিছি, মানে এর চাইতে মিষ্টি, যেমন মিষ্টি আমাদের এদিকে তো যে সুন্দর মিষ্টি গুলা পাওয়া যায়, সবচেয়ে সে জীবনে কুষ্টিয়া, হ্যাঁ, মানে সে বলছে আমার জীবনে যত মিষ্টি খেয়েছি ওই বালুটা তার চেয়ে বেশি সুস্বাদু এবং তার চেয়ে বেশি সফট। আমি গত 7 দিন ধরে এটা নিয়ে চিন্তা করতেছি, কিন্তু কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। এটা কি হ্যালুসিনেশন মুক্ত না, কারণ জাদু টোনা নাকি? এটা জাদু এবং হ্যালুসিনেশনই হচ্ছে। কারণ হচ্ছে কি, আপনাকে দেখাচ্ছে বালু আকারে, কারণ কতগুলা জাদু আছে। তো যেমন আপনি যদি অবিশ্বাস করেন যে তাহলে জিন বলে কিছু নাই বলবেন, তাই না? ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, জিন নামে একটা সূরা আছে। আচ্ছা, জিন আছে, আপনি কি সায়েন্টিফিক্যালি বিলিভ করাতে পারবেন কোন নাস্তিককে? পারবেন না। কিন্তু পারবেন আপনি একটা নাস্তিককে এমন একটা এনভায়রনমেন্টে দেন যে ও ভয় পাবে, ও তখন বিশ্বাস করবে যে আসলে আছে। আমেরিকাতেও দেখবেন যে জিন দেখা যায় এখন, তাই না? ওই যে, তো তার মানে কি দাঁড়াচ্ছে, বিষয় ওগুলো আছে। কুফরি কালাম আছে, তারপরে হচ্ছে জাদুটোনা আছে তো এগুলা। কারণ হচ্ছে আমরা আসলে জাদুটাকে, আমি যদি এখন সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করি, আপনি ধরেন আমি 200 বছর আগে চলে গেলাম অতীতে। 200 বছর আগে যদি আমি রিমোট কন্ট্রোলার নিয়ে টিভি অন করতে পারি, তো জাদু মনে করবে না? করবে না? জি।
রিমোট কন্ট্রোলার সহ টিভি নিয়ে গেছি মনে করেন 200 বছর আগে। 200 বছর আগে মানে হচ্ছে ধরেন সেই ইংরেজ আমল, সেই সময় যে সময় টিভি ছিল না, সেই সময় যদি আমি টিভিটাকে অন করতাম দূর থেকে, তাই আমারে তো বিরাট জাদুকর মনে করতো এরা। তার মানে বিষয়টা হচ্ছে সামথিং ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, সামথিং ইজ বিয়ন্ড আওয়ার। যেমন আমি অনেককে বলে আমি কিন্তু ট্রেডিশনাল মুসলিম না, আমি কিন্তু অন্ধবিশ্বাস আমার ভিতরে নাই। আমি আসলে প্রুফ করতে চাই যতটুকু লজিক্যালি সম্ভব। যেমন আমি এক হুজুরকে বলেছিলাম, আচ্ছা আপনি কি করে বোঝাবেন নাস্তিককে যে আল্লাহ আবার পুনরুত্থান করাবে মানুষকে? কোন লজিক দিয়ে বোঝাবেন? ওরা কোরআনে আছে, আমরা কোরআন তো বিশ্বাসই করে না, ওরা আল্লাহ বিশ্বাস করে না, তা আপনি কি করে বোঝাবেন ওদেরকে? সো আপনার ওই জিনিসটা বোঝানোর মতো অ্যাবিলিটি বা লজিক থাকা উচিত। যেমন কোন নাস্তিক এসে আমার সাথে পারে না, কারণ হচ্ছে নাস্তিকদের যে যুক্তি, সেই যুক্তির কাছে আমার যে যুক্তিগুলো আছে তারা ভিড়তে পারে না। যেমন আমি তাদের যুক্তি দিয়েই আমি দেখাই। যেমন বলেন নিউটনের 3rd ল সত্য, প্রত্যেকটা ক্রিয়ার এবং সমান বিপরীত প্রতিক্রিয়া আছে না? জি আছে। তাহলে নিউটনের যদি 3rd ল সত্য হয়, তাহলে আখেরাত সত্য। এখন বলবেন কেন? একটা লোক 2টা খুন করেছে, এখন বলেন এই দুনিয়াতে কি দুইটা খুনের শাস্তি তাকে দেওয়া সম্ভব? 2 জন মানুষের কষ্ট কি তারে দেওয়া সম্ভব? সিম্পল হিসাব, পারবেন না দিতে। তার মানে কি আপনি তাহলে ইকুয়াল বলতে পারছেন না। আবার আপনি বলছেন নিউটনের 3rd ল সত্য, তার মানে নিউটনের 3rd ল অবশ্যই সত্য, আমিও বলছি, ইসলামও বলে। তাহলে নিউটনের 3rd ল সত্য হওয়ার জন্য আপনাকে লাগবে, বিচার ব্যবস্থা লাগবে আল্লাহর মৃত্যুর পরে। আপনি যদি বলেন যে পরীক্ষার পরে রেজাল্ট দেব না, তাহলে আপনি পরীক্ষা দিবেন? একটা লোক সারা জীবন অন্যায় করে গেল, তার কোনো রেজাল্ট নাই। একটা লোক সারা জীবন ন্যায় করে গেল, বঞ্চিত হয়েছে, তার কোনো রেজাল্ট নাই। তো বলেন তাহলে এই দুনিয়াতে কেউ ভালো কাজ আর করবে? সবাই মার কাট করে সব ছিঁড়াছিটি করে খাবে, তাই না? তাহলে কি দুনিয়া সাস্টেনেবল হবে? হবে না। এটা যে পয়েন্ট অফ ভিউ। আরেকটা পয়েন্ট আছে, আপনি যেটা সামনে আসে নাই বলে বিশ্বাস করছেন না, তো না বিশ্বাস করার প্রমাণ কি আপনার কাছে আছে? না আছে। বাট আমি বলতে পারি যে যখন আসবে সত্যটা সামনে, তখন আপনি বুঝবেন, কিন্তু সত্যটা যখন আসবে তখন আপনার সময় থাকবে না। ফর এক্সাম্পল, আমি যদি এখন 200 বছর আগে পেন ড্রাইভ নিয়ে গিয়ে যদি বলি আমার পেন ড্রাইভের ভিতরে একটা লাইব্রেরি আছে, তা আমাকে তো মেরেই ফেলতো, মেরে ফেলতো না? ওই যে কাকে যেন সূর্যের পৃথিবীর ঘূর্ণন নিয়ে কোন বিজ্ঞানীকে যেন মেরেই ফেললো, তাই না? তো আমি যদি বলি যে আমার পকেটে লাইব্রেরি আছে, আমার পকেটে এতগুলো মুভি আছে, আপনি বলেন এমন জিনিস পেন ড্রাইভে খালি থাকলেও তার ওজন যত, ভর যত, পুরাটা ভরে ফেললেও ভরের কোনো পরিবর্তন হয় না। আপনি তার মানে এই ইনফরমেশন মাপার একক একসময় ছিল না পৃথিবীতে, যখন আসছে এখন নাস্তিকরাও বিশ্বাস করে। তো একসময় আসবে যখন আপনি ভালোবাসা মাপার স্কেল পাবেন, খুশি মাপার স্কেল পাবেন, রাগ মাপার স্কেল পাবেন, তখন ওই যে সোয়াব মাপার স্কেল আছে পাবেন, আল্লাহ যে কত পরিমাণ খুশি হয়েছে তারও স্কেল পাবেন। যখন পাবেন তখন তো আর উপায় নাই। তো বিষয়টা হচ্ছে কি, অতি প্রাকৃতিক ব্যাপার আছে, কারণ আপনার আত্মাটাই অতি প্রাকৃতিক। আপনি যদি অতি প্রাকৃতিক বিশ্বাস না করেন, নিজেকে অবিশ্বাস করতে হবে প্রথম কথা, কারণ আপনি বস্তুর থেকে আত্মাই বেশি আপনি। সেদিন আমি একটা ইহুদি ওই যে রাবাই আছে না, যারা আলেম আর কি, তাদের বক্তব্য শুনছিলাম যে মানুষের মৃত্যুর পরের অনুভূতি কেমন হবে। তো উনি বলছে মানুষের শরীরটা হচ্ছে একটা গাড়ির মতো, মানে আমার আত্মাটা, মানে আমি আসলে শরীর না, আমার শরীরটা হচ্ছে আমি না। বলে না মানুষ মরে গেলে কে, কার লাশ? অমকের লাশ। তার মানে কি বডিটা আমার কিন্তু আমি না। তার মানে আমার গাড়ি এটা, আমাকে বহন করে নিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমার গাড়ি দেখে মনে করছেন ওটা আমি না। তাহলে আমার গাড়ির সাথে যদি আপনি টাচ করেন, আমি যতটুকু অনুভূতি পাই,
আপনি যখন সরাসরি আমার আত্মার সাথে কথা বলবেন, সর্বোচ্চ আমি অনুভূতি প্রবণ মানে থাকবো। সেন্সিটিভিটি বলে হাইয়েস্ট লেভেল সেন্সিটিভিটি থাকে আত্মার, হাইয়েস্ট লেভেল শুনতে পারবেন আপনি আত্মার, ডিরেক্ট কানেকশন হবে তখন। এখন তো হচ্ছে ধাতব পদার্থের বা কার্বনের ভিতর দিয়ে যাচ্ছে। যেমন আমরা ওই যে শব্দের গতি, পুকুরের মধ্যে আঙুল মোটকাইলে কিন্তু আরেকজন শুনতে পায়, তার আমরা জানি যে ধাতব পদার্থের মধ্যে শব্দের প্রভাব বেশি হয়। তো এরকম আমাদের শরীরের ভিতর দিয়ে যতটুকু শব্দ যায় তার থেকে আত্মার শব্দটা অনেক বেশি শুনতে পায়, অনুভূতি প্রবণ বেশি হয়। তার মানে হচ্ছে আপনার অস্তিত্ব হচ্ছে আপনার আত্মাটা, আর যেটা হচ্ছে টোটালি স্পিরিচুয়াল। এখন আপনি কি বলবেন বলেন। এনিওয়ে, আমরা তাহলে প্রসিড করি না? ভালো ছিল ভাই এক্সপ্লেনেশনটা। না, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে তাই আপনি মনে করছেন যে আপনি বস্তুগত ছাড়া কিছু বিশ্বাস করবেন না, তাহলে তো গরু ছাগলরা শুধু হয়ে যাবে। তা আপনি, আপনারা চিন্তার পার্থক্য কোথায়? গরু ছাগল আর মানুষের মধ্যে পার্থক্য তো চিন্তাই। আর আপনি যদি বলেন যে আমি অদৃশ্যে বিশ্বাস করি না, তার মানে বেশিরভাগ সায়েন্সই আপনি অবিশ্বাস করবেন। এখন দৃশ্যমান আলো শুধু ওই যে বেনিয়াসহ কলা, বেনিয়াসহ কলা দিয়ে কবিতা লেখা যায়, ছবি আঁকা যায়। কিন্তু আপনি যদি সায়েন্সে যান দেখবেন যে ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, তারপর রেডিও ওয়েভ, এদিকে এক্স রে, আল্ট্রাভায়োলেট এন্ড আপনি কি বলে গামা রে, এগুলা সবই হচ্ছে ইনভিজিবল। আর সায়েন্স তৈরি হয়েছে ওগুলা দিয়ে। আর আপনি যেগুলো বলতেছেন, যেগুলো আপনি দেখা ছাড়া বিশ্বাস করবেন না, তাহলে আপনি কবি, নাই তো হচ্ছে এটা কি বলে ছবি আঁকানোর লোক, আর্টিস্ট। আপনি সায়েন্স না। তার মানে সব নাস্তিকরা হচ্ছে আর্টিস্ট। কোন সায়েন্সই হচ্ছে কি, কোন নাস্তিকই সাইন্টিফিক না। এনিওয়ে, verifiable acceptance criteria should be defined when the contract is agreed. This serves as an insurance for both parties. যে আমার হতে পারে দুই পার্টি ইন্স্যুরেন্স করে রাখছেন, যদি ক্লায়েন্ট আপনাকে পে করতে ফেল করে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তার মানে ক্ষতিপূরণ দেবে। আবার আপনি যদি ফেল করেন তাহলে কাস্টমারকে যেন ইন্স্যুরেন্স কোম্পানি ক্ষতিপূরণ দেয়। তার জন্য ইন্স্যুরেন্স যদি করা থাকে তাহলে এই ইন্স্যুরেন্সের ব্যাপারটাও আপনার অ্যাকসেপ্টেন্সের একটা ক্রাইটেরিয়া অবশ্যই লাগবে। যেমন আপনি যদি ওই যে এমজিএফ ফান্ড নিয়ে যদি কাজ করেন, কি জানো, ম্যানেজমেন্ট মনিটরিং ফান্ড বলে না, দেখবেন যে ম্যানেজমেন্ট প্রসেস ডেভেলপমেন্টের জন্য আপনাকে ফান্ড গুলা দেয় অনেক। আমি একবার কাজ করেছিলাম এমজিএফ এর ফান্ড দিয়ে। সো যখনই এটা কমপ্লিট হলো, অ্যাকসেপ্টেড হলো, তার মানে হচ্ছে এটা ওই ইন্স্যুরেন্স বা যারা ফান্ড দিচ্ছে তাদের রিকোয়ারমেন্টসও আমাকে, তাদের কন্ট্রাক্টও আমাকে নিয়ে আসতে হবে এর ভিতরে। Governmental, legal, industrial and other regulations have to be taken into account for acceptance testing. যেমন সেফটি রেগুলেশন, আপনার যদি সফটওয়্যারটা ওরকম হয়, গাড়ির সফটওয়্যার, তাহলে অবশ্যই আপনাকে ফেডারেল মোটর ভেহিকল সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। যদি না করেন তাহলে সফটওয়্যার হবে না রিলিজ। যদি আপনি গার্মেন্টসের সফটওয়্যার ইউজ করেন তাহলে যতগুলো আমাদের কমপ্লায়েন্স আছে সেগুলো মেনটেন করতে হবে। যদি আপনি পয়েন্ট অফ সেল বানাতে যান এখন বাংলাদেশে, তাহলে ভ্যাট কমপ্লায়েন্স আপনাকে থাকা লাগবে, আদারওয়াইজ এই সফটওয়্যারটা ইউজ করবে না কেউ। Often customers select test case for acceptance testing. সাধারণত আপনি তো acceptance testing এর টেস্ট কেস ডিজাইন করে নিয়ে গেছিলেন না, কাস্টমারকে হেল্প করার জন্য, যে কাস্টমার যেন আপনার টেস্ট কেস গুলো ডিজাইন করা সেগুলো থেকে চুজ করে যেন হেল্প করে। সাধারণত কাস্টমারও বলবে যে উই নো দ্য বেস্ট, আমরা জানি কিভাবে টেস্ট করে নিতে হয়, লেট দেম ডু। বাট আপনার অ্যাপ্রোচ হচ্ছে যে আপনি সাজিয়ে রাখবেন। হ্যাঁ, কেউ যদি না খেলো তো আপনি কি করবেন, বাট টেবিল খালি থাকবে না। আপনাকে হেল্প, কোনো কাস্টমার বলতে পারে যে ওকে আপনি টেস্ট কেস গুলা দেন তো। আপনি হয়তো এক্সপিরিয়েন্স হয়েছেন বারবার যে কাস্টমার নিজেরাই করে, বাট এক সময় হঠাৎ করে বললো যে আপনি টেস্ট কেস দেন, রেডি থাকতে হবে এই জন্য। Possible misinterpretation of the requirements come to light.
ক্যান বি ডিসকাসড। এমন হতে পারে আপনি অ্যাকসেপ্টেন্সের সময় এমন কিছু আসলো যেটা আপনি আসলে ভুল বুঝেই তৈরি করেছিলেন, ওই যে মোড়া বানায় নিয়ে আসছেন, তখন অ্যাপ্রোচ কি হবে আপনার? ঝগড়া করবেন? নো, কাস্টমার নোজ দ্য বেস্ট, কাস্টমার ইজ দ্য বস। ইউ মে বি রং, কাস্টমার রং বলা যাবে না কাস্টমারকে। যদি আপনি বলেন যে আপনি মনে হয় আপনি রং করছেন, এটা অভদ্রতা হয়ে যাবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন পাবেন না আপনি। এই জন্য কতগুলো জায়গায় ভুল ধরতে নাই, ভুল ধরাটা গুনাহ। Sir, as like us, boss is always right. বস ইজ অলওয়েজ রাইট, হ্যাঁ এটা একটা স্ট্র্যাটেজি। আর একটা হচ্ছে ওয়াইফের ভুল ধরেন না, সংসারে অশান্তি শুরু হয়ে যাবে। এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল। যত ভালো মহিলাই হোক না কেন, যদি আপনি সংশোধনের উদ্দেশ্যে ভুল ধরতে চান, ভালোভাবে নিবে না। সো ওয়াইফকে স্যার আমাদের সংসার তো অফিস স্যার, সো অফিসের কাজের ভুল মানে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে টেস্টিং করি আমরা ভুল ধরার জন্য, এই ভুল তো তাহলে স্যার প্রবলেমেটিক হয়ে যাবে স্যার। না, ওই জন্য তো বলছি ভুল ধরার জন্য ভুল ধরবেন না, আপনি তাকে প্রশংসা করার জন্য ভুল বলে দেবেন। আপনি বলে দেবেন তোমার এই ব্যবহারটা না আমার ভালো লেগেছে, এটা বলার সাথে সাথে তার যে খারাপ ব্যবহারগুলো বন্ধ করে দেবে আপনার সাথে। This is called positive communication will erase or eliminate the negative attitude. জি স্যার, এটা খুব ইম্পর্টেন্ট একটা স্যার। হ্যাঁ, অলওয়েজ পজিটিভ জিনিস বের করেন আপনি। আমি বারবার বলেছি যে আপনি মানুষের পেটের মধ্যে গু থাকে, আপনি গু আছে এটা বলেন না, আপনি বলেন আপনি অনেক সুন্দর, আপনার অ্যাটিটিউডটা সুন্দর। যেমন আমি অনেক কিছু আমার ছোট ছেলের কাছে শিখছি, যদিও এখন ছেলেটা একটু বড় হয়ে গেছে, ক্লাস 6-এ পড়ে, বাট ফ্রম দ্য ভেরি বিগিনিং মানে আমি খুব অবাক হয়েছি। এটা হচ্ছে আল্লাহ গিফটেড। ও যখন কথা বলা শিখছে, প্রথম থেকেই সে রয়ের উচ্চারণ করতে পারত, কারণ বাচ্চারা সাধারণত রয়ের উচ্চারণ করতে পারে না। প্রথম থেকে রয়ের উচ্চারণ করতে পারতো, প্রথম থেকেই সে আমি তাদেরকে মানে আমার ছেলেকে আমরা পড়া শিখাইনি, একদিন দেখি হঠাৎ করে পড়তেছে, অক্ষরও শিখাই নাই। তো মানে তার এক্সপ্রেশন গুলো আমি বলছি, মানে ওটা আমিও শিখে আমি অ্যাপ্লাই করেছি আমার লাইফে, তার কাছ থেকে শেখা। সে আসলে আল্লাহ গিফটেড এটা, মানে তার এক্সপ্রেশনটা এরকম। আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। আমার ওয়াইফ ওর জন্য একটা ছোট, ও তখন 3 বছর বয়স মনে হয়, একটা ফতোয়া বানাই দিছে। সো আমি খুব লাকি, একটা জিনিস আপনি ওভারলুক করে গেছি, সেটা হলো যে বলে আসি ওটা, কারণ ওটা যে ইউজিবিলিটি টেস্টিং এর একটা টার্ম ছিল, আমি মনে হয় ওভারলুক করে গেছি। সেটা হচ্ছে অ্যাট্রাকটিভনেস। কাকে বলে সফটওয়্যারের? লুক এন্ড ফিল, যেটা লুক এন্ড ফিল সবাই এই কথাটা বলে, লুক এন্ড ফিল। এটাতে ইউজার আসবে বেশি স্যার। লুক এন্ড ফিল না স্যার, এটা না স্যার, মোস্ট প্রবাবলি স্যার প্রিভিয়াসলি ডিসকাশন ছিল, যত বেশি ফিচার যে ম্যাক্সিমাম মানে আমার রিকোয়ারমেন্ট যেন ফুলফিল করে, আমার প্রয়োজন, আমি ঘুম থেকে উঠে যেন ওইটার দিকে ইচ্ছা করে, যেন কাজ আছে, আচ্ছা ওইটা পারপাস ফুলফিল করে। হ্যাঁ, আমি প্রতিনিয়ত আমার যেন যে ডে টু ডে লাইফের যত কাজ আছে সবগুলা যেন এটা দিয়ে হয়, তাহলে ওটা অ্যাট্রাকটিভ হবে, তার মানে তার সাথে আমি সময় বেশি কাটাবো। তো আমি বলেছিলাম যে আমার ওয়াইফ এরকম খুব অ্যাট্রাকটিভ, কারণ হচ্ছে সে অনেক কিছু পারে। আমি আমার বাচ্চাদের জন্য জামা কাপড় কেনা লাগে না, তো এখন বলি যে আমার ছোট বাচ্চার জন্য একটা ফতোয়া বানাই দিছে। ফতোয়া বানাই দিয়ে ওর গায়ে যখন পরাই দিছে, ওর এক্সপ্রেশন কিভাবে দিল সেটা হচ্ছে যে ও বলতেছে যে আম্মু আমাকে দোকানে নিয়ে গেলা, দোকানে কাপড় কিনছো, কাপড় কিনে নিয়ে এসে কাঁচি দিয়ে কাটছো, কেটে সেলাই করছো, করে আমাকে পরাই দিছে, আমার না খুব ভালো লাগছে। 3 বছরের একটা বাচ্চা টোটাল ফ্লোটা বলে, তার যে এক্সপ্রেশনটা আমার না খুব ভালো লেগেছে। আপনি বুঝেন এখন? আপনার মতো হয়েছে স্যার, ইন্টেলেকচুয়াল। না আমার মতো হয় নাই, এই বিষয়গুলো হচ্ছে আমি ওর মতো হয়েছি।
সো আই হ্যাভ লার্ন ফ্রম হিম। তা সবাই ওর প্রতি খুবই সিম্প্যাথেটিক, এই কারণে হয়তো মা একটা রান্না করতেছে কোনো কিছু, তো বলবে দাদি যা খুশবু, মানে সে ওই শব্দগুলা ইউজ করে, যা খুশবু, ওফ, জাস্ট অ্যাটিটিউড এরকম। তো বিষয়টা হচ্ছে কি, আপনি মানুষের সাথে, আমি বলতেছি না যে আপনাকে প্রশংসা করার জন্য খালি খুঁজতেই হবে, আপনি আপনার কথা বলেন এমন সুন্দর করে যাতে করে আপনাকে সে পছন্দ করবে। আর আপনাকে যখনই পছন্দ করা শুরু করবে তখন আপনার অনেক ভুল ধরে দেওয়ার যে স্টাইলটা আছে সেটাও পছন্দ করা শুরু করবে। তখন মনে হবে যে জাহাঙ্গীর যদি, তাও ভাল লাগে। যেমন ডাক্তার যখন কাটে না, ডাক্তারকে পছন্দ হয় আমাদের, তাই না? ঠিক ওরকম, মানে অন্য কেউ না, মানে এই লোকটা না আসলে ভালো, এই ভুল ধরলেন আমার খারাপ লাগে না, বিষয়টা এরকম হওয়া লাগবে। তো এটার জন্য গ্রাউন্ড ওয়ার্ক করে আসা লাগে, হ্যাঁ, রোবটের মতো না যে আপনি একটা ভুল করেছেন আমি ধরিয়ে দিয়েছি, এই টাইপের না। তার আগে, ভুল ধরার আগে আপনাকে অবশ্যই ইন্টিমেট হওয়া লাগবে। ইন্টিমেট মানে এই না যে সবার সাথে একেবারে প্রেমের সম্পর্ক হতে হবে, না, একটা পার্সোনালিটি শো করার মতো, যাতে করে আপনার কাছে যেন সবাই আসে। আপনার পার্সোনালিটি, আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার দায়িত্ববোধ, আপনার অনুভূতি। স্যার ওই যে ওইদিন বলতেছিলেন না যে সিনিয়র ওই যে সালাম আর না সালাম দেওয়ার যে আমাদের একটা টেন্ডেন্সি থাকে, হঠাৎ একটা মনে পড়ছে, বিজেপিতে না অন্য একটা কোম্পানিতে বা থাক, তো আমি এসে সবাইকে সালাম দিচ্ছি। কোন কোম্পানিতে আপনি কোনটা বলবেন সেটা আমি জানি। স্যার হয়েছে স্যার, আমি সালাম দিচ্ছি, সবাইকে সালাম দিচ্ছি, তো আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কবে জয়েন করলা? সে ফ্রেশার আর কি, মাত্র জয়েন করছে, আমার তখন 6+ এক্সপিরিয়েন্স আর কি, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আমি জিজ্ঞেস করতেছে তুমি কবে জয়েন করলা? তা আমি ঠিক আছে, আমি জানি সে ফ্রেশার, তো জি ভাই আমি এটাই, সেই পরের দিন শেখে আবার তুমি, তারপরে তুমি, তারপরে ও গেল, তারপরে আরেকজনের সাথে আবার কথা বললাম, সেও দেখে এই একই টেন্ডেন্সি। মানে ব্যাপারটা হচ্ছে যে সালাম যখন দিছে তার মানে সে জুনিয়র হবে, সে আমাকে বড় হিসাবে সালাম নিছে। এই যে স্যার একটা মেন্টালিটি আমাদের, যে মানে আগে সালাম দাও, মানে সেলফ রেসপেক্ট থেকে তখন মনে হয় যাচ্ছে একটু ঠিক আছে, ওকে এখন কি করি, এমন একটা অবস্থা। ওটা না, ওটা ঠিক আছে, মানে ওটা হচ্ছে আমাদের কালচারের ফল, একটা কাস্টম, মানে আমাদের হয়ে গেছে যে সিনিয়ররা সালাম দিবে না, তো যেহেতু আপনি সালাম দিয়েছেন সেমন জুনিয়র মনে করছেন, তাই তো? বিষয়টা এটা তো ভাঙতে হবে, এই জিনিসটা, এইটি সারা জীবন চলবে নাকি? যেমন আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ছিলাম, যখন মাঝে হঠাৎ মনে হলো উবার চালাবো। আচ্ছা, হ্যাঁ, কিসের জন্য চালাবো? যে কাজ ছোট বড় বলে কিছু নাই, আমি তো চুরি করছি না, আমি ঘুষ খাচ্ছি না, আমার গাড়ি আছে। সো আমার দুইটা দৃষ্টিভঙ্গি থেকে, প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি যদি আসা যাওয়ার পথে উবার চালাই তাহলে আমার একটা এক্সট্রা ইনকাম হলো, আমার কারের মেনটেনেন্স কস্ট পেলাম, আমি অনেক মানুষের সাথে সময় কাটাতে পারলাম, আমার প্যাসেঞ্জার যখন আমার সাথে কথা বলবে তখন আমি পরিচয় দিতাম আমি ড্যাফোডিল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন তোর অবাক হয়ে যেত, জানতো যে আসলে অবাক হয়ে যেত যে আপনি এটা, মানে আমার প্রথম একজন ক্লায়েন্ট, তো সে তো প্রথম যে প্যাসেঞ্জার, সে তো অবাক হয়ে বসে আছে, মানে সে কি বলে যে কি বলে বাটা কোম্পানির একটা ম্যানেজার ছিলেন একসময়, তো সে অবাক হয়ে গেছে যে আপনি, আমি বললাম হ্যাঁ, আমি কি মনে হয় যে আমি খারাপ কাজ করছি? বল না না না, তা বলছি না, কিন্তু সাধারণত কেউ করে না, তো বল আমি ইচ্ছা করে করতেছি, আমি করতেছি ওই জন্য ইচ্ছা করে করছি। আরেকটা ছিল যে আমার সিস্টেমটা জানা দরকার। আমি উবারের প্যাসেঞ্জার হিসাবে অ্যাপ দেখেছি, কিন্তু ড্রাইভার হিসাবে কেমন আমি দেখি নাই, মালিক হিসাবে কেমন আমি দেখি নাই। তার মানে 3টা অ্যাপই আমি ইউজ করছি। জানতো স্যার, ইভেন একদিন হয়েছে কি, টিচার উঠছে, 3জন টিচার উঠছে, সবুর খান তো উঠবে না, কারণ সবুর খান তো নিজের গাড়ি আছে। বিজনেস ফ্যাকাল্টির 3জন টিচার উঠছে যে আমার চিনে না, হ্যাঁ, উঠছে কোথায়? প্রিন্স প্লাজার সামনে থেকে। আর আমি অফিস থেকে বের হয়েছি, নক করছে, আমি গেছি, তুলে নেওয়ার পরে ওরা কথা বলতে বলতে একজন আমার চিনে, সে জড়ো সড়ো হয়ে আছে, কারণ সে হচ্ছে লেকচারার, হ্যাঁ, আর আমি তো হচ্ছে এখানকার ডেপুটি ডিরেক্টর, তখন আমার তো চিনে, আর নতুন নতুন টিচাররা চিনে নাই।
তো কথাবার্তা বলতেছে একসময় আমি বললাম যে আপনার কি ড্যাফোডিল ইউনিভার্সিটির টিচার? তো বললো হ্যাঁ আমরা ড্যাফোডিল ইউনিভার্সিটির লেকচারার। আমি বললাম যে আমিও তো। হ্যাঁ, তো পিছন থেকে বলছে স্যার আপনাকে আমরা চিনি। একবার ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা মেয়ে উঠছে, স্টুডেন্ট। খুবই মজার ঘটনা, হয়তো আমার খুব এনজয় করতাম আমি, দারুণ। আমি একবার ওই যে এই সফটওয়্যার টেস্টিং এর কোর্স নিচ্ছিলাম ই জেনারেশনে। তো বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে ইস্ট ওয়েস্টের। তো একদিন আমার বাসা তো নারায়ণগঞ্জ থেকে, তা আমি ভুল করে আমি ওই ধানমন্ডির দিকে ইয়ে না করে, টার্গেট না করে হঠাৎ করে ওপেন করে দিয়েছি, একজন কল করে বসছে। তো কল করে বসছে, কোথায় যাবে সর্বনাশ, আমি তো অফিস টাইম, এখন গেছে আফতাবনগর মানে হচ্ছে কোথায় যাবে। তো তার সাথে কথা বললাম, কোথায়? ইস্ট ওয়েস্টে। তো আমি বললাম ইস্ট ওয়েস্ট কি টিচার আপনি? বললেন আমি স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সের। আমি বললাম কোন সেমিস্টার? তো বললে লাস্ট সেমিস্টার। আমি বললাম কি ফাইনাল ডিফেন্স কি এত তারিখে? সে তো একটু নড়ে চড়ে পড়ছে, এই লোক কি করে জানলো? ড্রাইভার মানুষ, সে ফাইনাল ডিফেন্সের ডেট জানে মানে কি? তো বলছে হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? তা আমিও কয়েকটা স্টুডেন্টের নাম বললাম, আমার স্টুডেন্ট ওরা। হ্যাঁ, যে নাবিলাকে চেনেন, অমককে চেনেন, তমককে, হ্যাঁ ওরা তো আমার ক্লাসমেট। আমি বললাম যে ওদের টিচার আমি। তখন তো পারলে সোজা হয়ে দাঁড়ায় থাকে পিছনে, আর বসতে পারছে না। আমি বললাম যে ঠান্ডা, কুল, বসেন, অসুবিধা নেই। না স্যার আপনি আমাকে তুমি করে বলেন। তো আই জাস্ট এনজয়। হ্যাঁ, টোটাল আমি যে কত 3 মাস মতো চালাইছিলাম ইচ্ছা করে। 3 মাস আমি খুব এনজয় করছি, এবং আমি কখনোই যে আমি এটা দাম্ভিকতা বা আমি অমুক এটা করবো না। একদিন আমাকে এক মহিলা বললো যে এই নামেন, আমার ব্যাগটা ধরেন। আমি হচ্ছে নামছি, ব্যাগটা ধরে তুলে দিচ্ছি। জাস্ট আই এনজয়েড a lot. তো কি হলো যে কাস্টমার যখন আপনি বুঝবেন যে মিস ইন্টারপ্রিটেশন হয়ে গেছে, সো দোষটা নিজের ঘাড়ে নেন যে স্যার আমি আসলে বুঝতে ভুল করেছি। আপনি অন্যজনকে যখন সম্মান দিবেন, তাহলে আপনি কখনোই ছোট হবেন না, কখনোই না। আপনি একটা ছোট জনকে যখন আপনি ওই যে আমরা টিপু সুলতান দেখছিলাম না, টিপু সুলতানের তরবারি না, এরকম একটা সিরিজ নাটক হতো, তখন আমরা দেখছি, হ্যাঁ শোড অফ টিপু সুলতান। তো তখন টিপু সুলতানের যে দাদা সম্ভবত বা হায়দার আলী, আমাদের খুব ভালো লাগতো তার ওয়াইফকে আপনি আপনি করে বলছে। এটা ডিফারেন্ট কালচার না? কোন বাংলাদেশের কোন হাজবেন্ড তার ওয়াইফকে আপনি করে বলে? আগে বললেও কেউ বলবে না, না বললে হচ্ছে আগে ওয়াইফরা বলতো হাজবেন্ডের। কিন্তু এই যে একটা সম্মানজনক আচরণ, এটা করলে কি ভালোবাসা কম হয়? হয় না। তো ইন্টেনশনালি আসলে আমাদের ভালো ভালো জিনিসগুলোকে করতে হবে। বেটার ফর 15 মিনিটস। ওকে ওকে, ফর 15 মিনিটস। থ্যাংক ইউ স্যার। তার মানে আচ্ছা এই স্লাইডটা শেষ করে নিই, জাস্ট এই স্লাইডটা, হ্যাঁ জাস্ট এই স্লাইডটা শেষ করে নিই আমরা। সেটা হচ্ছে টেস্টিং ইজ ডান ইউজিং কাস্টমার এনভায়রনমেন্ট। তার মানে এখন কিন্তু আপনার এনভায়রনমেন্টে নাই, এখন কাস্টমার এনভায়রনমেন্টে। সো কাস্টমার এনভায়রনমেন্ট মে কজ নিউ ফেলিওর। এক্স্যাক্টলি, আপনি দেখবেন যে কিছু ফেলিওর পাবেন যেটা আপনি চিন্তাও করেন নাই। এর আগে একবার বলেছিলাম মনে হয়, দেখবেন যে কাস্টমার বলবে ডাটা ক্লিন করেন, আমি নতুন করে দেব। দেখবেন যে ডাটা ক্লিন করার পরে কিছু জায়গায় নাল পয়েন্টার এক্সেপশন দেবে। সো আপনি তখন সিস্টেম টেস্ট পর্যন্ত এতদিন পর্যন্ত চিন্তা করেন নাই, কারণ আসলে আমরা বেজ টেবিল গুলাতে আগে ভরছি, আইটেম গুলো আগে ভরছি, ক্যাটাগরি আগে ভরছি, তাই না? কিন্তু ক্যাটাগরি খালি থাকলে যে সেলসে গিয়ে এরর খাবে, এইটা তো আর কোনোদিন টেস্ট করি নাই, কারণ কখনোই আমরা এই টেস্ট গুলা করি না। সো এনিওয়ে, তাহলে আমরা এরপর থেকে অপারেশনাল টেস্টিং এ, অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ যাব। আমাদের 15 মিনিটস এর ব্রেক, আমরা 50-এ ফিরে আসবো ইনশাআল্লাহ। ওকে স্যার, থ্যাংক ইউ।